ভয়েস অফ মৌসুম, অদৃশ্যের রহস্য। আর পারছি না, আর চলছে না আমার এই শরীরটা। মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পানিতে পড়ে যাব। রাত 8টা বাজে। কত নীরবতা এই গ্রামে। সন্ধ্যাটা হলেই মনে হয় গ্রামটা ঘুমিয়ে পড়েছে। চারদিকে ঝিঁঝি পোকার ডাক। মাঝে মাঝে দূরের ওই কবরস্থান থেকে কুকুর আর শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এই দেখো, এখানে আমি আমার পরিচয় না দিয়ে একা একা কেমন বকবক করে যাচ্ছে। আমার পরিচয়টা না দিলে আপনারা সবাই আমাকে চিনবেন কি করে? যাই হোক, আমার নাম প্রিয়া। আমি সবেমাত্র এইচএসসি দিলাম। এরপরে আর পড়তে পারবো কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। যতটুকু পড়েছি তাই অনেক। এই পড়া নিয়ে কত মার বকা গালাগালি শুনতে হয়েছে তা শুধু আমি আর আমার এক প্রাণের বান্ধবী জানে। আসলে ওর সাথে আমি আমার জীবনের সকল কথাই শেয়ার করি, আর ও এমন কোনো কথা নেই যে আমার সম্পর্কে জানে না। তেমনি আমিও সমস্ত কথা ওর জানি। এখন চলুন আমার পরিবার সম্পর্কে বলি। আমার বাবা একজন কৃষক। অনেক জমি জমা আছে আমার বাবার, কি নেই সেখানে। ধান আলু থেকে শুরু করে পটল পর্যন্ত। আমার মা খুব রাগী। এক কথায় যখন রাগ ওঠে তখন বাবাও ভয় পায় মাকে, আর আমার উপর 24 ঘন্টায় রাগ দেখায়। থাক, সেটা আমি অভ্যস্ত হয়ে গেছি। এত এত মার লাথি গালাগালি এসব আর আমার গায়ে লাগে না। ও আর আমার একটা 10 বছরের ভাই আছে। বাসায় একমাত্র ওর জন্মদিন ধুমধাম করে হয়। ব্যাপারটা আমার জন্যই ভালো। বছরে একবার হলেও ভালো খাবার গিলতে পারি। না হয় প্রতিদিন আলু পটল কুমড়া সব তরকারি দিয়ে নিরামিষ তৈরি করে সেটাই খাই। কিন্তু হ্যাঁ, ভাইটা আমার খুব ভালো। লুকিয়ে লুকিয়ে মাছ মুরগি মাংস এক টুকরা হলেও আমাকে দেবে। এই একজনই আমার ভরসা। ওর জন্যই পড়ে আছে এখানে। না হলে কবে চলে যেতাম। সারাদিন কাজ করে দুবেলা ভাত পাই, তার সাথে কত কথা। অন্য কোথাও এই কাজ করলে আমার ঢের চলে যেত, কিন্তু এই রূপে আমার কাল হয়ে দাঁড়িয়েছে। সবার নজর আমার দিকে। আল্লাহ কপালে সুখ না দিয়ে মন উজাড় করে রূপ দিয়েছে। যেমন মায়াবী চেহারায় তেমনই বড় বড় হরিণী চোখ, হাঁটুর নিচে চুল। এসব আমি বলি না, প্রতিবেশীরা বলে। আমি যে কবে নিজের চেহারাটা আয়নায় দেখেছি সেটাও আজ মনে পড়ছে না। এত কাজ সংসারের। ওমা, সে কখন থেকে একা একা কথা বলছি। এদিকে আর যদি একটু দেরি করি তাহলে মা আমাকে আর আস্ত রাখবে না। কলসিটায় পানি নিয়ে কথাগুলো বলছে প্রিয়া। কলসিটা কাঁধে নিতেই হালকা চিৎকার। ওমা গো, আজ সারাদিন ধানের বল করে নিতে নিতে জায়গাটা ফুলে গেছে। আচ্ছা, আমার মা বাবা এমন কেন? রূপার মা বাবা কত ভালো, আমাকে আদর করে, কিন্তু আমার মা কেন আমার সাথে এমন করে? আচ্ছা, আমি কি ওদের সন্তান না? এরা কি সত্যি আমার মা বাবা? যাহ, কি ভাবছি, এমনটা হয় নাকি? ভাবতে ভাবতে কখন যে বাড়িতে এসে পড়েছে খেয়ালই নেই। আইসে গো আইসে, মহারানী সে কখন পুকুরে গেছে। এতক্ষণ কোন নাগরের লোকে প্রেমালাপ করে আইসেন। বাকি রাতটুকু কাটা এলেই তো পারতি। আসলে মা, আজ সারাদিন এত কাজ করেছি, শরীরটা আর চলছে না। কাঁধে কলসিটা নিতে পারছি না। তার উপর দুপুরে কিছু খাইনি। সকালে বাসি পান্তা ভাত লবণ দিয়ে মেখেছিলাম, সেগুলো আর কতক্ষণ থাকে বলো? খাওন খাওন আর খাওন খাওন ছাড়া কি আর কিচ্ছু বুঝোস না? কি রাক্ষসী আমি ঘরে জায়গা দিয়ে রাখছি। সারাদিন কাম করে মরি আমি, আর ওনার মুখে খাওনের কথা। ঘর থেকে ছোট ভাইটা বেরিয়ে এসে মাকে বলল, আচ্ছা মা, তুমি ঘরের কোন কাজটা করো? সব কাজ তো বুবুই করে। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে মোছা, রান্না করা, থাল বাসন ধোয়া, মাঠের কাজ, পানি আনা, সব তো বুবুই করে। তারপরও তুমি বুবুকে বকো, মারো। আর কিছু বলতে যাবে তখনই মা ওর মুখের ওপর ধমক দিয়ে, চুপ, একদম চুপ, কোনো কথা কইবি না। দরদ উতলায় পড়তাছে, যা তুই পড়তে বস। ওই মাইয়ার হয়ে তুই কোনো কথা কবি না। তখনই পাশের রুম থেকে বাবা বলল, আহ শান্তি, কি শুরু করলা? প্রতিদিন এই ঝগড়া আর ভাল লাগে না। ওই প্রিয়া, তুই কলসিটা ঘরে রেখে যা। আমি কলসিটা রাখলাম। মা বলল, রান্নাঘরে ভাত আছে, খাইয়া আমারও উদ্ধার কর। আর কত চালাবি? হ্যাঁ, আমার জ্বালাইয়া তুইও শান্তি পাবি না। মাথাটা নিচে করে চলে আসলাম রান্নাঘরে। এসব কথা আজ আর নতুন শুনছি না। এসবে আমার সয়ে গেছে। পাতিলের দিকে তাকাতেই মনটা ভালো হয়ে গেল। কতগুলো নরম পান্তা ভাত আর অল্প নিরামিষ। মনে মনে ভাবলাম, এই ভাতে এইটুকু নিরামিষ কেমনে হবে? যাই, একটা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে আসি। যেই উঠতে যাব তখনই দেখি আলী হাতের মধ্যে একটা বাটি গেঞ্জি নিচে করে এনে আমাকে চুপি করে বলছে, বুবু এই নাও। আমার আর বুঝতে বাকি রইল না কি আছে বাড়িতে। নিশ্চয় নিজে না খেয়ে আমার জন্য তরকারি লুকিয়ে রেখেছে। এই পাগল ভাইটা আমার। আবার তুই এসব শুরু করলি? মা জানতে পারলে আমাকে পরপারে পাঠিয়ে দেবে। আহ বুবু, ভয় পেও না তো। আমি মাকে ভয় পাই না।
সারাদিন এত এত কাজ করে পচা ভাত খাও কেমনে? তুমি তো জানো না এই ভাত আমাদের গরুও খায় না বলে তোমারে দেয়। আলী ভাই, এভাবে বলে না। আমার এই ভাতই ভালো লাগে। গরম ভাত আমি খেতে পারি না, গরম লাগে। ঠান্ডা ভাত খেলে কাজ করতেও ভালো লাগে। যা, তুই তাড়াতাড়ি ঘরে যা, মা তোকে ঘরে না পেলে বকবে। আলী বাটিটা নিচে রেখে দৌড়ে চলে গেল। বাটির ঢাকনাটা খুলতেই সুন্দর একটা ঘ্রাণ, সাথে বড় এক পিস মাছ। খুব কাছ থেকে দেখতেই মনে পড়ে গেল এই মাছটা তো বাবা সেদিন এনেছিল, অনেক বড় মাছ। আমি তো কেটেছিলাম। মাছটা বড় থাকায় কাটতে খুবই কষ্ট হয়েছিল। আসলে আমাদের বাড়িতে কখন মাছ মাংস রান্না করা হয় তা আমি জানি না। মা ভালো রান্না হলে নিজে করে, আমি রান্না করলে নাকি তাদের নজর লাগবে, তাই আমি হাঁড়ি পাতিল ধোয়ার সময় ঘ্রাণ শুকেই বুঝি। না বাবা, আর ভেবে কাজ নেই, তাড়াতাড়ি খেয়ে নিই, খুব ক্ষুধা পেয়েছে। এত স্বাদ হয়েছে না রুই মাছের ঝোলটা। বাবা শুধু শুধু বকে মাকে, মায়ের রান্না নাকি ভালো না। আমার কাছে অমৃত মনে হচ্ছে। আসলে প্রতিদিন নিরামিষ খাইতে খাইতে নিরামিষ ছাড়া অন্য কিছু হলেই অমৃত লাগে। যাই হোক, খাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে যেই না উঠেছি তখনই খেয়াল করলাম আমি আর দাঁড়াতে পারছি না। এত খেয়ে ফেলেছি, কেমন যেন অস্থির অস্থির লাগছে। দাঁড়াতে পারছি না, তাই শুয়ে পড়লাম আর ভাবছি, মা ঠিকই বলে আমি রাক্ষসী, না হলে এত ভাত কেউ খায় না। রাত অনেক হয়ে গেছে, ঘুমাতে হবে, না হলে ভোরে আর উঠতে পারবো না। কাল মাঠে অনেক কাজ আছে। যেই ভাবা সেই কাজ। চোখ বন্ধ করে কখন যে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মায়ের চিল্লাচিল্লি ধরপড়িয়ে উঠলাম। ওহ, সকাল হয়ে গেছে। আসলে এটাই আমার জন্য ঘুম থেকে ওঠার অ্যালার্ম। তার রোজ ভোরেই মায়ের চিল্লানিতে ঘুম ভাঙে, আজও ব্যতিক্রম হলো না। মহারানী, ও মহারানী, উঠ তাড়াতাড়ি, না হলে পিসা দিয়া বাইরে উঠামু। উঠেছি মা, এখনই আসছি। বুঝলাম মা চলে গেছে। নিমেষে আবার নীরবতা। ওড়নাটা বালিশের নিচ থেকে নিয়ে ঘুমটা দিয়ে বাইরে থেকে অজু করে নামাজ পড়ব বলে ঘরে এলাম। সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারি, আর বাকিগুলো কাজের জন্য পড়তে পারি না। মাকে বললেই বলে কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। নামাজ শেষ করে লেগে পড়লাম কাজে। হাঁড়ি পাতিল মাজা, সবার ঘর গোছানো, পানি আনা, রান্না করে গরুকে ঘাস দিয়ে তারপর গুছিয়ে রেখে ধানের বল নিয়ে মাঠে চলে গেলাম। মাঠটা আমার খুব ভালো লাগে। চারিদিকে সবুজ, মাঝখানে খালি বড় মাঠ, তার ডান পাশে একটা সুন্দর পুকুর। পুকুর পাড়ে বসলেই ঘুম পেয়ে যায়। অনেক ঠান্ডা বাতাস। ধানগুলো মিলিয়ে দিয়ে পা দিয়ে নাড়াচ্ছি। মাথার উপর কড়া রোদ, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি পিপাসা পেয়ে গেল। কালকে রাতের ভাত হজম হয়ে পেটে গুড়গুড় করছে। আর সে কখন মাঠে এসেছি। মাও খাওয়ার জন্য ডাকছে না। মা না ডাকা পর্যন্ত খেতে যেতে পারবো না। গেলেই কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। হঠাৎ পুকুরের দিকে চোখ গেল। পুকুরের টলমলে পানিগুলো দেখেই লোভ লেগে গেল। দৌড়ে যেতেই চুলের খোপাটা খুলে গেল। চুলগুলো বড় হয়ে গেছে বিধায় মাটিতে হ্যাঁচড়াচ্ছে। পুকুরের পাশে গাব গাছের নিচে যেতেই শরীরটা ঠান্ডায় শিরশিরে উঠল। অবাক হয়ে চারপাশটা দেখে নিলাম। না, সব তো ঠিকই আছে, তারপরে ভয় ভয় লাগছে কেন? আগে এমন কখনো হয়নি। আরে, আমি এত ভয় পাচ্ছি কেন? এই পুকুরে তো আমি রাতেও অনেক এসেছি। মনকে ভুলিয়ে পানি খেতে লাগলাম। বাহ, আজকের পানিগুলো তো অনেক মিঠা মিঠা লাগছে। অনেকগুলো পানি খেয়ে পেটটা ভরে গেল। উঠে দাঁড়াতে মনে হলো কেউ আমাকে দেখছে। সামনের পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। হঠাৎ আমার পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরল। চিৎকার দিয়ে বলে উঠলাম, কে কে? রূপাকে দেখেই হাঁপ ছেড়ে বাঁচলাম। ওহ রূপা, তুই? কেন গো সই, অন্য কাউকে আশা করছিলি? রূপা হেসে আমার দিকে তাকিয়ে বলল, কি রে প্রিয়া, মন খারাপ? না রে, তুই যেভাবে আসলেই ভয় পেয়ে গেলাম। আরে বাবা রে, প্রিয়া তুই ভয়ও পাস? আবার হু হু করে হেসে দিল। তারপর ও আর আমি গাছের নিচে বসলাম। হঠাৎ রূপা বলল, হ্যাঁ রে প্রিয়া, তোকে কেমন দুর্বল দুর্বল লাগছে? তুই ভালো আছিস তো? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। কেন জানি ওর সাথে মিথ্যা কথা বলতে পারি না, তাই ইশারায় জবাব দিলাম, দেখ প্রিয়া, তুই কিন্তু এখনো মিথ্যে কথা পুরোপুরি শিখতে পারিসনি। তুই আর যাকে তাকে ইশারায় বোঝাতে পারলেও আমাকে পারবি না। ও আমার হাতটা ওর হাতে নিতেই শরীরটা কেমন করে উঠল। ও বুঝতে পেরে হাতটা মেলে যা দেখল, বড় বড় ফোসকা পড়ে গেছে হাতে। ও ওটা দেখে কান্না করে দিল। ওর চোখে পানি দেখে দেখলাম আমার চোখের পানি টিপ টিপ পড়ছে। আড়াল করতে যেও পারলাম না। কেমন পাষাণ রে প্রিয়া তোর মা বাবা, এভাবে কেউ কাউকে খাটাতে পারে? ওদের কি মন নেই? তোর মতো এত ভালো একটা মেয়েকে কিভাবে কষ্ট দিতে পারে? কোন জালেমের হাতে পড়েছিস তুই? আমার তো মনে হয় ওরা তোর আপন মা বাবা না। এই কথাটা রূপার মুখে শুনতেই রাগে আমার শরীর গিজগিজ করছে।
জোর গলায় বললাম, রূপা তুই থামবি? কোন অধিকারে তুই আমার মা বাবাকে নিয়ে কথা বলিস? হ্যাঁ? প্রিয়া বলল, হ্যাঁ, তোর সাথে কথা বলতে আমার অধিকার লাগে না। কোন কথাটা ভুল বলেছি বল আমায়? কিছু কথা মাকে বাবাকে নিয়ে বললেই তোর গায়ে লেগে যায়। আর ওরা যে তোকে প্রতিদিন না খাইয়ে কাজ করিয়ে করে নির্যাতন করছে, এসবের বেলায় কোথা থাকে তোর চিৎকার? কোথা থাকে তোর রাগ? প্রিয়া, প্রিয়া রে, তুই এখান থেকে পালিয়ে যা। মুক্ত কর নিজেকে, মুক্তি দে তোর এই নির্যাতিত জীবনকে। দেখ, আমারও তো মা বাবা আছে, আমাকে কত ভালোবাসে। আমাকে একটা কাজও করতে হয় না, ভালো খেতে পারি, পড়তে পারি। তাহলে তোর মা বাবা কেন এমন? ওর কথা শুনে আমি কাঁদছি, কিছুই বলতে পারছি না। কী বা বলবো? ও তো কিছু মিথ্যা বলছে না। এখন তো আমারও সন্দেহ হচ্ছে, নিজের মা বাবা কি এমন হতে পারে? ছি ছি, কি ভাবছি আমি। দেখ রূপা, তুই এভাবে বলিস না। নিজের ঘরের কাজ করতে আমার একটুও কষ্ট হয় না, ভালো লাগে। তাছাড়া আমি ছাড়া কে করবে এই কাজ? তুই তো জানিস, মায়ের কোমর ব্যথার জন্য কিছু করতে পারে না। আর আমি মেয়ে হয়ে যদি না বুঝি তাহলে? হয়েছে হয়েছে, তোর এই গুণের কথা আমাকে আর শোনাবি না। চল চল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায়? ওমা, সে কখন ধান শুকাতে দিলি? ধান তুলবি না? চল তোকে হেল্প করি। না রে রূপা, তুই এসব পারবি না। দেখ কত রোদ। পারবো পারবো, চল। না, এই মেয়েকে বুঝে আর লাভ হবে না। দুজনেই ধান তুলছি। হঠাৎ খেয়াল করলাম সব জায়গায় রোদ, বাট আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে ছায়া। ঠান্ডা বাতাস আর মন ভোলানো সেই মিষ্টি ঘ্রাণ। ঘ্রাণটা চেনা চেনা। ওহ, এটা তো তখন পুকুর পাড়ে শুনেছি। রূপার ডাকে হুঁশ ফিরল। কিরে, কি ভাবছিস? না, কিছু না। ওর দিকে তাকিয়ে দেখলাম বেচারি রোদে নাজেহাল অবস্থা। যাক, এসব ভাবলে হবে না, কাজ করি। ও একা একা কাজ করছে। ধানগুলো সব বস্তায় ভরে রূপাকে বিদায় দিয়ে বাড়ি ফিরছি। পথে সেই ঘ্রাণটা, উফ, পাগল করা অনুভূতি। তখনই আমাদের গ্রামের চেয়ারম্যানের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। অন্যটা বুকের থেকে সরে গেল। ভয় পেয়ে দেখি লোকটা আমার বাবার বয়সী হলেও কেমন খারাপভাবে তাকিয়ে আছে। নিজের দিকে চোখ নামাতে দেখি আমার বুকের পাশে জামাটা ছেঁড়া। তাড়াতাড়ি অন্যটা তুলে গায়ে জড়িয়ে নিই, কিন্তু লোকটার চোখগুলো এখনো আমার দিকে আছে। মনে হচ্ছে আমায় গিলে খাবে। তারপর কোনো রকম পাশ কাটিয়ে চলে গেলাম। বাড়িতে ফিরে দেখি মা ঘুম থেকে উঠে বাইরে এসেছে। আমাকে দেখে বলল, কিরে মা, তোর কাজ শেষ হয়েছে? হ্যাঁ মা। দেখ না, সকাল থেকে শরীরটা খারাপ, তারপরেও আবার কোমর ব্যথা। বিছানা গাটা এলিয়ে দিতে ঘুম এসে বলল, তোকে তো সকালে খাবার খাওয়ানোর জন্য ডাকতে পারলাম না। যা যা, বলটা রেখে গোসল করে খেতে আয়। আমি অবাক হয়ে মায়ের কথা শুনে যাচ্ছি। কি হলো মায়ের? ওহ, আজ সব কাজ নিজেই শেষ করেছে, তার উপর খাবার খায়নি। হয়তো এই জন্যই মায়া দেখাচ্ছে। ইস, মা যদি সবসময় আমার সাথে এমন করে কথা বলতো কতই না ভালো হতো। না বলতেই রাজ্যের সব কাজ করে দিতাম, কষ্ট লাগতো না। মায়ের ডাকে হুঁশ ফিরল। কিরে, দাঁড়িয়ে কেন? গোসল করে আয়, ক্ষুধা পায়নি? হ্যাঁ মা, যাচ্ছি। গোসলখানায় গিয়ে ওড়নাটা রেখে বালতি থেকে পানি গায়ে ঢালছি। আর ভাবছি, সকালে পুকুরের পানি খাওয়ার পর তো আর ক্ষুধা পেল না। কি অদ্ভুত তো! হঠাৎ ওই ঠান্ডা বাতাস, মিষ্টি ঘ্রাণটা, শরীরটা শিরশিরে উঠল। চারপাশে বাঁশের বেড়া, এত সুন্দর ঘ্রাণই বা কোথা থেকে আসে? তখনই মনে হলো কেউ আমাকে দেখছে, কিন্তু আমি তাকে দেখতে পারছি না কেন? মনের ভুল ভেবে যেই জামাটা খুলতে যাব, হঠাৎ করে ঘ্রাণটা মিলিয়ে গেল। বাতাসটাও নেই, ঠান্ডা ভাবটাও নেই। অবাক লাগলেও ব্যাপারটা মাথা নিলাম না। গোসল করে কাপড়গুলো উঠানে দড়িতে মেলে দিলাম। তখনই দেখি একটা লোক আমার সামনে দিয়ে হাসতে হাসতে চলে গেল। রহস্যময় হাসি, কিন্তু লোকটাকে কোথাও জানি দেখেছি। ও হ্যাঁ, এ তো চেয়ারম্যানের সাথে থাকা লোকটা। তো এখানে কেন? নিজের ঘরে ঢোকার পর দেখি খাটের ওপর খাবার সাজানো, আর পাশে মা। আমাকে নরম স্বরে ডেকে বলল, আয় মা, তাড়াতাড়ি আয়। সে কখন থেকে না খেয়ে আছিস? কাছে গিয়ে দেখি মুরগির মাংস, বড় মাছের টুকরো ভেজে ভুনা করা, ডাল আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আহ, কতদিন এই ধোঁয়া ভাত খাই না। মায়ের দিকে আর খেয়াল নেই। নিজেরটা নিজে ভাত প্লেটে নিয়ে মাংস দিয়ে খেতে লাগলাম। মাছটাও নিলাম। খাবার প্রায় শেষ, তখনই গলায় খাবারটা আটকে গেল। মা সামনে পানি নিয়ে খাইয়ে দিল। একটা নিঃশ্বাস ফেলতে মনে হলো, হায় হায়, এ আমি কি করলাম? কার খাবার, কিসের খাবার না জেনেই খেয়ে নিলাম। মায়ের দিকে ভয় ভয় তাকিয়ে দেখে মা মুচকে হেসে বলল, ভয় পাচ্ছিস কেন? এই সব খাবার তোর জন্যই। খাওয়া শেষ করে মা মুখটা তার আঁচল দিয়ে মুছে দিল, আর কাঁদো কাঁদো গলায় বলল, অনেক কষ্ট দিছি রে মা তোরে। কত মারছি, গালাগালি করছি, তুই কখনো মাথা তুলিসনি। এমন মেয়ে গর্ভে ধরতে ভাগ্য লাগে, কিন্তু আমার তো সেই ভাগ্যটাই। তারপর মা কাঁচুমাচু হয়ে কথাটা পাল্টে ফেলে বলল, মারে, তোরে আর কষ্ট করতে হবে না, তোকে আমি বিয়ে দেব। খুব বড় ঘরে, যেখানে পায়ের উপর পা তুলে রাজরানীর মতো থাকবে, ভালো ভালো খেতে পারবি,
আমি তো তোকে কখনো ভালো খাবার দিতে পারিনি। এই বলে আবার কেঁদে দিল। মায়ের কান্না দেখে আমিও কেঁদে দিলাম। মা একটু থেমে আবার বলা শুরু করলো, দেখ মা, তোর বাবা সারাদিন কাজকর্ম নিয়ে থাকে, সংসার নিয়ে একটু ভাবে না। আমার কখন কি হয় কে জানে। এই তো সেদিন লাইলির মা মরে গেল। এত বড় ডাঙ্গর জোয়ান মাইয়া ঘরের একটা, কে দেখবো এই মাইয়ারে? চারদিকে তো খারাপ চোখের অভাব নাই। আমিও তো তোর মা, চোখের সামনে এইগুলা দেখা নিজেকে ঠিক রাখি কি করে? তাই তোর বাবার সাথে কাল রাতে বৈশা কথা কইছি, ঠিক করছি তোরে বিয়া দিব। কত ভালা ভালা পোলা তোরে বিয়া করার লেগে পাগল। কেন, আমার মাইয়া কি কারো থেকে রূপে গুণে কম নাকি? মা আমার দিকে তাকাইয়া বলে, যৌবন যেন বাইয়া পড়তেছে। আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। না, আর দেরি করলে কি না কি হইব। ক মা, এখন তুই যদি সম্মতি দেস তাহলে ছেলের পক্ষের লগে কথা কমু। আমি মাথা নিচু করে বসে আছি। মা আমার নীরবতা দেখে আমায় ধাক্কা দিয়ে বলল, কিরে মা, কিছু তো ক। আমি বললাম, মা আমার 2 দিন সময় দাও। মা কপালটা কুঁচকে বলল, কোনো রকম টেনে টেনে হাসি রেখে বলল, আচ্ছা মা, সময় কিন্তু তোর হাতে 2 দিন। এই বলে ঘর থেকে মা চলে গেল। আমার মনটা খারাপ। তখনই রূপা এসে হাজির। কিরে রূপা, তুই হঠাৎ রাত করে? আরে রাত কোথায়, সবে তো 7টা বাজে। তোকে একটা খবর জানাতে এলাম। হ্যাঁ রে রূপা, আমারও তোকে কিছু বলার ছিল। রূপা বলল, আগে তুই বল। আমি বললাম, না আগে তুই বল। এমন করতে করতে আমি বললাম, আচ্ছা থাম, লটারি করি। তারপর এপাশ ওপাশ তাকিয়ে দেখি একটা ছোট পাথর। বললাম, দেখ রূপা, যদি তুই বলতে পারিস পাথরটা কোন হাতে আছে তাহলে তুই বলবি, আর না পারলে আমি বলবো। এই বলে 2টা হাত পেছন থেকে ডান হাতে পাথরটা রেখে আর বাম হাতটা খালি রেখে ওর সামনে মুঠি করে এগিয়ে দিলাম। তখন ও 7-5 না ভেবে ডান হাতটাই ধরল। আমি বললাম, ইয়েস, এবার তুই বল। তখন রূপার মুখটা নিমিষে চুপসে গেল। আমি ওকে আলতো করে ছুঁয়ে বললাম, কিরে রূপা, তুই চুপ করে আছিস কেন? বল না পাগলি, খুব চিন্তা লাগছে। তখনই রূপা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর তখনই বুকটা আমার থপ করে উঠল। ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে নিজের চোখের পানি যে কখন বেয়ে পড়ছে খেয়ালই করিনি। ও তখন বলল, জানিস প্রিয়া, আজ পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আমি তো খুশিতে গদগদ হয়ে বললাম, তাই নাকি রূপা? ওরা তোকে কি বলল? রূপা মনটা খারাপ করে বলল, ওরা আমাকে পছন্দ করেছে, এই শুক্রবারই বিয়ে। আমি অবাক হয়ে বললাম, সে কি, আর মাত্র 3 দিন বাকি? নিমিষেই মনটা খারাপ হয়ে গেল। কাঁদতে লাগলাম। ও আমার ছোটবেলার সই, আর ও আমাকে ছেড়ে চলে যাবে? না, আর ভাবতে পারছি না। তারপর নিজেকে সামলিয়ে বললাম, দেখ রূপা, একদিন না একদিন আমাদের নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যেতেই হবে। মন খারাপ করে কি লাভ বলতো? এটা তো খুশির কথা। রূপা বলল, তুই খুশি তো প্রিয়া? হ্যাঁ, আমি তো অনেক খুশি। দেখ, বিয়ে তো একবারই হয়, তাই এটা নিয়ে মন খারাপ করিস না। হাসি দে। ও হাসি দিল। দেখ তো, হাসি দিলে কত সুন্দর লাগে তোকে। তারপর রূপা বলল, এখন তোর কথা বল, কি বলবি? তখন আমি বললাম, রূপারে, আমার মা বিয়ের কথা বলতে এসেছিল, খুব আদর করে খাইয়েছে। মা আর আগের মতো নেই রে, ভালো হয়ে গেছে। রূপা তখন অবাক হয়ে বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর তোর মা তো ডাইনি, সে কি করে ভালো হয়? একটু রাগ দেখিয়ে রূপাকে বললাম, আবার আবার তুই শুরু করলি? এভাবে আমার মাকে নিয়ে কথা বললে তোর সাথে আর কোনো কথা নাই। এই কথাটা শোনার পরপরই রূপা আমার পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ প্রিয়া, এই কথা বলিস না। তোকে ছাড়া আমার জীবন অর্থহীন। তুই যে আমার ছোটবেলার সই। তোর সাথে কোনো কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোকে তোর মায়ের নামে কিছুই বলবো না, কিন্তু একটা কথা না বলে পারছি না। তুই সাবধানে থাকিস, তোর মা নিজের স্বার্থের জন্য সব করতে পারে। এই কথাটা বলে দৌড়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলাম। হায় হায়, এটা কি করলাম? আর কয়টা দিন পর রূপার বিয়ে, আর আমি ওকে কষ্ট দিলাম। কাঁদতে কাঁদতে চুপ করে বসে রইলাম। তখনই খেয়াল করলাম চাঁদের আলো আমার গায়ে এসে পড়েছে। জানালার সামনে গিয়ে দাঁড়াতেই হঠাৎ সে বাতাসটা যেন আমার চোখের পানি মুছে দিল। কি ঠান্ডা তার স্পষ্ট, কি সুন্দর সেই ঘ্রাণটা আমাকে বিমোহিত করে দিল। তখন সকল চিন্তা আমার মাথা থেকে উড়ে গেল। কত ভালো লাগছে, নিজেকে একজন সুখী মানুষ মনে হচ্ছে। আর তখন বলতে লাগলাম, আমার জীবনে এমন কেউ আসুক যাকে নিয়ে আমি সুখে থাকব, যে আমার মনের কথাগুলো বুঝতে পারবে, যে আমাকে আমার কষ্টময় অতীত ভুলিয়ে নিজের করে নিবে, যে আমাকে অন্ধের মতো ভালোবাসবে। ঠিক তখনই টিকটিকি ডেকে উঠল। চমকে গিয়ে বললাম, কথার শেষে এই টিকটিকি ডাকা মানেই তো কথা সত্যি হওয়া। তখনই ঠান্ডা একটা বাতাস এসে আমার চুলগুলোকে নাড়িয়ে দিল। মনে হচ্ছে কেউ আমার পাশে দাঁড়িয়ে আমার চুলের ঘ্রাণ নিচ্ছে। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম এসে গেল। সকালে ঘুম থেকে উঠে নিজেকে অনেক ফ্রেশ মনে হচ্ছে। এমন ঘুম আমি কখনোই ঘুমাইনি।
কিন্তু অবাক করা বিষয় হলো মা আজকে আমায় ডাকছেন না কেন। ভয়ে ভয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরে তাকালাম। যা দেখলাম তাতে আমি রীতিমতো অবাক। দেখি মা কাজ করছে। আমি দৌড়ে গিয়ে মায়ের হাত থেকে ঝাড়ুটা নিয়ে বললাম, এ কি করছো মা? এসব কাজ তো আমি করব, তুমি কেন করছো? মা আমাকে নরম স্বরে কান্না করতে করতে বলল, অনেক জ্বালিয়েছি তোকে মা, অনেক কষ্ট দিয়েছি তোকে। আর না, তুই যখন শ্বশুরবাড়ি চলে যাবি তখন তো আমাকে এসব করতে হবে। যা মা, মুখ ধুয়ে আয়, খাবার খাবি। অবাক হয়ে মাথা নেড়ে পুকুরের দিকে গেলাম আর ভাবলাম মায়ের কি হলো, আর আমার বিয়ে নিয়ে মায়ের এত আগ্রহ কেন? পরক্ষণে ভাবলাম মা তো মাই হয়, সন্তানের জন্য তো চিন্তা থাকবেই। হঠাৎ দেখে কেউ আমার চোখ বন্ধ করে রেখেছে হাত দিয়ে। ভয় পেয়ে গেলাম, কে হতে পারে? হাতগুলো ছুঁয়ে দেখলাম নরম ছোট ছোট আঙুল। বুঝতে বাকি রইল না কে, আমার মিষ্টি ভাইটা আলী। তখনই আলী বলল, বাবু তুমি বুঝো কি করে আমি? আমার মিষ্টি ভাইটাকে চোখ বন্ধ করে বলতে পারি, আমার সোনা ভাইটা। আচ্ছা বাবু, আমাকে একটা কথা বলো। কি কথা? মা এত ভালো হলো কি করে? মাঝে মাঝে মাকে দেখলে আমি অবাক হয়ে যাই। তুমি কি ম্যাজিক করেছো? আমি হেসে বললাম, না রে ভাই, মা সবসময় ভালো ছিল। বকাঝকা করেছে কেন জানো? যাতে আমরা বিপথে না যাই, বুঝলে? যাও, তোমার পড়তে হবে, যাও সেখানে যাও। আলী আচ্ছা বলে চলে গেল। আজ পুকুর পাড়টা শান্ত আর নিস্তব্ধ মনে হচ্ছে। সেই বাতাস আর ঘ্রাণটাকে মিস করছি। মনে হয় আমি ওদের প্রেমে পড়ে গেছি। এই বলে মুচকে একটা হাসি দিয়ে মুখ ধুয়ে বাড়ি চলে গেলাম। খাবার খেয়ে ঘরে এসে বসেছি মাত্র, মা কোনো কাজই করতে দিচ্ছে না। কাজের মানুষ আমি, কাজ না করলে ভালো লাগে না। যাই, গিয়ে দেখি রূপা কি করে। উঠানে যাওয়া মাত্রই মা ডাক দিল, প্রিয়া মা, কোথায় যাচ্ছিস মা? রূপার সাথে একটু দেখা করে আসি মা। মা আমার কাছে এসে বলল, আজকে কিন্তু শেষ দিন, কিছু ভাবলি? হ্যাঁ। কি? না শুনতে চাই না। হ্যাঁ মা, আজই বলবো তোমায়। রূপাদের বাড়ি গিয়ে দেখলাম দরজায় তালা ঝোলানো। পাশের বাসার চাচিকে বললাম, কি গো চাচি, রূপারা কোথায়? চাচি বলল, কেন রে, তুই জানিস না? কাল রূপার বিয়ে, আজ মার্কেটে গেছে বিয়ের শাড়ি গয়না আনতে। মনটা খারাপ হয়ে গেল। পুকুরে বসে আছি, তখনই বাতাসটা এলো, সাথে ঘ্রাণটাও। হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। তখন আলী এসে ডাকছে, বুবু, ও বুবু। আমি চোখ মেললাম। আলী হেসে বলল, কোথায় ঘুমিয়ে আছো তুমি? পুকুর পাড়ে ঘুমানোর জায়গা নাকি? অবাক হয়ে গেলাম, এমা, এ তো বিকেল গড়িয়ে গেল, চল চল বাড়ি চল। আমাকে বাড়িতে আসতে মা বলল, সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, দেখ শরীরের কি অবস্থা, যা গোসল করে আয়। গোসল করে খাওয়া দাওয়া করে রাত হয়ে গেল। রুমে এসে মনে হলো আমার ঘরে কেউ একজন আছে। কেমন যেন একটা পানের জর্দার মেশানো গন্ধ। তার উপর ওড়নাটা ফেলে চুল ঠিক করে বিছানায় শোবো, ঠিক তখনই কেউ আমাকে জড়িয়ে ধরল। আমি ভয়ে চুপ হয়ে আছি আর হাতটা ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু না। অনেক জোর গায়ে ও একটানে ওর কাছে ঘুরিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। আমি তো অবাক, এ আমি কি দেখছি? এই তো সেই লোকটা। চেয়ারম্যান সাহেব, আপনি আপনি এখানে কি করেন? আর ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। মেয়ের বয়সী একটা মেয়েকে এভাবে স্পর্শ করতে আপনার লজ্জা লাগে না? মুখের থেকে পান বের করে বলল, নাউজুবিল্লাহ, কি কও বউ? বউ মানে? কিসের বউ? ছাড়ুন আমায়, না হলে কিন্তু আমি চিৎকার করব, ছাড়ুন। চেয়ারম্যান একটা হাসি দিয়ে আমাকে খাটের ওপর ফেলে দিল। পিঠে ব্যথা পেয়ে আর নড়তে পারছে না। চিৎকার দিবি? দে দে চিৎকার। তুই আমার বউ, কাল তোর আর আমার বিয়া। তোরে যেদিন প্রথম দেখছি সেদিন থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তোর ওই আঁকা বাঁকা শরীরটা আমার মায়েরা ফেলছে, তাই আর নিজেরে সামলাইতে না পাইরা তোর মায়েরে 50,000 টাকা দিয়ে আইসি। তুই চিৎকার দিল কিচ্ছু না। অবাক হয়ে তাকিয়ে রইলাম। এ আমি কি শুনছি? নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তাহলে কি রূপাই ঠিক? আমি ভুল কাছের মানুষগুলোকে আমি একটুও চিনতে পারিনি। ওরা আমাকে এমন একটা লোকের কাছে টাকার জন্য তুলে দিল। তখনই লোকটা আমার উপর এসে পড়ল, আমার 2 হাত চেপে ধরল। আমি ছাড়াতে পারছি না। আল্লাহকে ডাকছি, কি হবে আমার? কেউ কি নেই এই পশুর হাত থেকে আমায় রক্ষা করে? আমার জামাটা হাতার দিকে একটানে ছিঁড়ে ফেলল। আমি আল্লাহকে ডাকছি, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো। তুমি ছাড়া কেউ নেই আমাকে বিপদের হাত থেকে রক্ষা করার। রক্ষা করো খোদা, রহম করো। তখনই ও ছিটকে গিয়ে পড়ে ঘরের মেঝেতে। ঘরটা যেন কেঁপে উঠল। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তোকে ধাক্কা দিইনি, তাহলে কি করে অত দূরে গিয়ে পড়ল? চেয়ারম্যানের কোমর বুঝি ভেঙেছে। চেয়ারম্যান একটু ভয় পেয়ে গেল। এই হ্যাংলা মাইয়ার শরীরে এত শক্তি এলো করতে, কোমরটা আমার গেল রে, মনে মনে বলল চেয়ারম্যান। চেয়ারম্যান আমার সামনে এগুলো না, বলল, তোর এই তেজ আমি কাল ভাঙবো, দেখবো কে তোরে আমার কাছ থেকে বাঁচায়।
এই বলে চেয়ারম্যান ঘর থেকে হন হন করে বেরিয়ে গেল। আমি ওড়নাটা দিয়ে নিজের ছেঁড়া অংশটুকু ভালো করে ঢেকে নিলাম। তখনই মনে হচ্ছে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি। রাগে ফুঁসছে। আমি মায়ের কাছে যাব। কেন ওরা আমাকে টাকার জন্য একটা পশুর কাছে বিক্রি করে দিল? মায়ের দরজার সামনে যেতেই শুনলাম মা বাবা ঝগড়া করছে। বাবা বলছে, টাকার জন্য মেয়েটারে তুমি বুইরা চেয়ারম্যানের কাছে তুলে দিলা? তুমি জানো না চেয়ারম্যান 4টা বিয়া করছে? মা বলছে, তাতে কি হয়েছে? চেয়ারম্যানের একটা বউ তো বাইট না, চেয়ারম্যানের ফালায় চলে গেছে। চেয়ারম্যান বানজা, চেয়ারম্যানের কোনোদিন পোলামাইয়া হইব না। আমাকে প্রিয়া যদি ওইখানে বিয়া করে কত কত টাকার জমির মালিক হইব তুমি জানো? বাবা ভেবে বলল, বুঝলাম, কিন্তু প্রিয়া কি আমাকে টাকা পয়সা দিব? তখন মা একটা বিশ্রী হাসি দিয়ে বলল, আমি তোমার মতো কাঁচা খেলোয়াড় না। শোনো, আমি কি প্ল্যান করছি। প্রথমে প্রিয়ারে চেয়ারম্যানের কাছে বিয়া দিব বইলা চেয়ারম্যানের শর্ত দিছি, বিয়াকরণের আগে চেয়ারম্যানের সব সম্পত্তি প্রিয়ার নামে করে দিতে। তারপর কয়দিন গেলেই চেয়ারম্যানের বিষ খাওয়ায় মাইরা প্রিয়ার নাম দিব, ওরে পুলিশে ধরে নিব। তাইলে ওর সব সম্পত্তি আমার আলী পাইব, আর আমরা রাজত্ব করব। এই কথা বলার পর বাবা বলল, বাবা রে, তোমার মাথায় তো শয়তানি বুদ্ধির কারখানা। তুমি আসলে শয়তানের উপর বড় শয়তান। মা রেগে বলল, কি কইলা আলীর বাপ? বাবা ভয়ে কাচুমাচু হয়ে বলল, না না, তেমন কিছু না, কইলাম শয়তানের মাথাও এমন বুদ্ধি নাই যা তোমার মাথায় আছে। তারপর দুজনেই হো হো করে হাসতে লাগলো। ওদের কথা শুনে আমি নড়তে পারছি না, মাথা ঘুরছে। এজন্যই এতদিন ওরা আমার সাথে ভালো ব্যবহার করেছে। ছি ছি ছি, ওদের জন্য রূপার সাথে কত ঝগড়াটাই না করেছি। না না, আমি আর ভাবতে পারছি না, পালাতে হবে আমায়, এখানে আর এক মুহূর্তও না। যেই বাইরে পা বাড়াবো তখনই মাটির কলসের সাথে ধাক্কা খেয়ে উঠানে পড়ে গেলাম। মা বাবার সাথে সাথে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মা আমার কাছে এসে খপ করে চুলের মুঠি ধরে উঠিয়ে বলল, কিরে হারামজাদি, আমাদের সব কথা তুই শুনে ফেলছস? মা, আমার সাথে এমন কেন করলা? কি দোষ করছি বলো? আমার ছেড়ে দাও মা, কথা দিচ্ছি এই বাড়িতে আর আসবো না, তোমাদের জ্বালাবো না। মা হা হা করে হেসে বলল, তুই হয়ে যাবি, আজকাল রাতটা পার হইলে কাল তোর বিয়া, আর তোরে আমি ছাড়বো না। তুই হইলে আমার সোনার ডিম পাড়া মুরগি, তোরে কেমনে সারি? কও আলীর বাপ, কই তুমি? সামনে আসো, ধরো এই হারামজাদিরে, ঘরে বন্দি করে আসো। বাবা আমার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরে নিয়ে আছড়ে ফেললো। আমি বাবার পায়ে ধরে বলতে লাগলাম, বাবা, ও বাবা, বাবা গো, আমাকে ছেড়ে দাও না প্লিজ, তুমি আমার সাথে এমনটা করো না, দয়া করো বাবা, একটু রহম করো বাবা। বাবা বলল, তুই আমার কিসের মেয়ে? আমার একটাই সন্তান, সে হলো আলী। লাথি দিয়ে চলে গেল। না, আর পারছি না, বুঝে গেছে আমার কপালে কি আছে। আমি আর কাঁদবো না, তিলে তিলে মরার চাইতে একেবারেই মরা ভালো। সারা রাত ঘুমাইনি, বসেই কাটালাম। বাইরে লোকের সমাগম, বুঝতে পারছি রান্না বান্না আয়োজনে ব্যস্ত। রূপারও কোনো খোঁজ খবর নাই। আমি একা কি করব? এই বিপদে কেউ আমার পাশে নেই। ঠিক তখনই দরজা খোলার আওয়াজ পেলাম। দেখলাম কয়টা পাড়ার ভাবি। কি রে পিয়া, বসে কেন আসিস? হ্যাঁ, সারা রাত কি ঘুমাস নাই নাকি? আরে কি কও না, বিয়ার আগের রাতে কি কারো ঘুম হয় গো? প্রিয়ার মন তো চেয়ারম্যানের বাইত রইছে। হ, দেখো না, প্রিয়ার জামাইয়ের তো তস হইতেছে না, বেড়াই তোরে সকালবেলায় নেওয়ার লেগা পাগল হয়ে গেছে। কিরে, চুপ করে বসে আছিস কে? আরেকজন বলল, আরে ভাবি, লজ্জা পাইতেছে, কি কইব? কিরে প্রিয়া, বুইরা বেটা দেখে কি মন খারাপ? আরেকজন বলে, আলো প্রিয়া, বুইরা গুলাই রসিক হয়, তোরে ভালোবাসায় টাকা পয়সায় বইরা দিব। উঠ, তোরে রেডি করে দিই। গোসল করিয়ে ঘরে আনছে। এসে দেখি বিছানার ওপর অনেক শাড়ি গয়না রাখা, সাথে আরো কিছু আছে। ওরা আমাকে লাল বেনারসি পরিয়ে দিল, সাথে গলায় ছোট বড় হার তো আছেই। চারজন মিলে চুল আঁচড়াচ্ছে, ঠোঁটে লাল লিপস্টিক। চুপ করে বসে আছি, যে যার মতো কথা বলেই যাচ্ছে, আর চুপ করেই বসে আছি, কোনো উত্তর দিচ্ছি না। সাজানো শেষে সবাই চলে গেল দরজা বন্ধ করে। আমি খাট থেকে নেমে বেড়া থেকে একটা ছুরি নিজের কোমরে গুজে নিলাম। নিজের জান দিব, কিন্তু ওই পশুর কাছে নিজের শরীর সঁপে দিব না। একটু পর হইচই লেগে গেল। বর আসছে কথাটা শুনেই বুকটা ধক করে উঠল। হঠাৎ আমার আলীর কথা মনে পড়ল। আমার ভাইটা কোথায়? ওর কোনো সাড়া নেই কেন? তখন ওরা আমাকে নেওয়ার জন্য আসলো। ভাবিকে বললাম, ভাবি, আমার ভাই আলী কই? ও মা, তুই জানিস না, আলী তো তোর মামার বাড়ি। আলী তো তোরে চেয়ারম্যানের বাইরে যাইতে দিব না, তোরে ছাড়া ওই থাকতে পারবো না। তাই ওরে তোর বিয়ের কথা না জানায়া তোর বাবা আলীরে মামার বাড়ি পাঠিয়ে দিছে। চোখ দিয়ে পানি বের হচ্ছে না, হয়তো শেষ, কিন্তু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। ওরা আমাকে ধরে বাইরে নিয়ে গেল। দেখলাম উঠানের মাঝখানে ছোটখাটো একটা স্টেজ, তার উপর চেয়ারম্যান বসে রয়েছে। আমাকে দেখে পা থেকে মাথা পর্যন্ত বুলিয়ে নিল। ছি ছি, ছোট লোক, ইতর, মরে যাব তবুও নিজেকে তোর কাছে বিলিয়ে দেব না। আমাকে নিয়ে চেয়ারম্যানের পাশে বসালো। হুজুর আসছে বিয়ে পড়াইতে। আমাকে বলল, মা, কবুল বলতে।
আমি চুপ করে আছি, মুখ দিয়ে যেন কোনো শব্দ বের হচ্ছে না। কয়েকবার হুজুর বলল, বলো মা কবুল, বলো। পেছন থেকে মা ধাক্কা দিয়ে বলল, কিরে হারামজাদি, কবুল কইয়া আমার উদ্ধার কর কালমুখী, আর কত জ্বালাবি, তাড়াতাড়ি কবুল কইলাম। যখনই বলতে যাব তখনই দেখি কতগুলো পুলিশ। পুলিশ দেখে আমার হাত পা কাঁপতে লাগলো। জীবনে এই প্রথম আমাদের বাড়িতে পুলিশ। সবাই ভয় পেয়ে গেল। পুলিশের সাথে চেয়ারম্যানের 4টা বউ আসছে। বিয়ে বাড়িতে হইচই পড়ে গেল। আমি চুপ করে মাথা নিচু করে বসে আছি। এদিকে চেয়ারম্যানের 4 বউ চেয়ারম্যানকে মেরে পুলিশের কাছে অভিযোগ করে। পুলিশের হাতে তুলে দিল। পুলিশে চলে গেল। এখন সবাই আমাকে নিয়ে পড়েছে। এই মেয়ের কি হবে, কে বিয়ে করবে, অনেক কথা। মা তো রাগে ফুঁসছে, আমাকে আর এই বাড়িতে রাখবে না, বাড়ি থেকে বের করে দিবে বলে যেই আমার চুলের মুঠিতে হাত দিবে তখনই এক বৃদ্ধ এসে বলল, এবার থামো, অনেক হয়েছে। সবাই লোকটার দিকে তাকালো। দেখলাম অনেক সুন্দর নুরানি চেহারার এক ভদ্রলোক। বৃদ্ধ লোক, বয়স 60-এর কাছাকাছি। দেখেই ধার্মিক মনে হচ্ছে। মা বলল, কে আপনি, এইখানে কি চান? আমি এই মেয়েকে আমার বাড়ির বউ করে নিতে চাই। এই কথা শোনার পরে, হে আল্লাহ, এক বুড়ার কাছ থেকে বাঁচিয়ে আরেক বুড়ার কাছে ফেললে। তারপর চুপচাপ বসে রইলাম মাথা নিচু করে। বিয়ে সম্পন্ন হলো। মা আমাকে বাইরে রেখে ঘরে চলে গেল। বৃদ্ধ লোকটা আমার হাত ধরে একটা বড় গাড়ির পাশে এনে দাঁড় করালো। আমি মাঝখানে বসলাম। আমার ডান পাশে বৃদ্ধ লোক আর বাম পাশে মনে হলো কেউ বসেছে। তারপর গাড়ি চলতে শুরু করলো। কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, অচেনা পথ, অচেনা মানুষ, জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। মাথা নিচু করে বসে বসে ভাবছি। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি আমাকে বলল, কি গো বউ, মাথাটা উঁচু করো, দেখো আমার দিকে তাকাও, তুমি একটু ভালো করে দেখি। রাগে আমার চোখ বেয়ে 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। অনেকক্ষণ যাওয়ার পর হঠাৎ গাড়িটা একটা বাড়ির সামনে থামলো। ওনারা 2 জন গাড়ি থেকে বেরিয়ে গেল। বৃদ্ধ লোকটি আমাকে হাত ধরে নামালো। এখন কয়টা বাজবে বুঝতে পারছি না। কেমন যেন আফসা আফসা, যখন আকাশে কালো মেঘে ঢাকা থাকে যেমনটা হয় তেমন পরিবেশ। সন্ধ্যা নাকি ভোর বুঝতে পারছি না। সবকিছু দেখা যাচ্ছে, কেমন একটা থমথমে পরিবেশ। ভাবছি আর গুনগুন করে বলছি, এত ভেবো না, আস্তে আস্তে সব জানতে পারবে। কথাটা শুনে ভয় পেয়ে গেলাম। মাথা নিচু করে হাঁটতে লাগলাম। দেখ বাড়িটা কেমন না কেমন দেখতে পারলাম না। কি ভাবছি আমি, বাড়ি দেখে কি হবে, আমি এই বৃদ্ধার সাথে সংসার করতে পারবো না। ছুরিটা তো আমার কাছে আছে। নিশ্চিত হওয়ার জন্য কোমরে হাত দিলাম। না, সব ঠিকই আছে। তখনই লোকটা আমার হাত ধরে ভেতরে নিয়ে দরজার সামনে দাঁড়াতেই দরজাটা খুলে গেল। ঘোমটাটা ফাঁক করে যা দেখলাম, বিশাল বড় দরজা। পুরোটা দেখতে হলে আকাশে যেভাবে তাকাই সেভাবে তাকাতে হবে। কিন্তু এসব দেখেই বা কি হবে, একটু পর তো আমি মরেই যাব। তখনই সারি সারি মহিলা ঘোমটা দিয়ে আমার সামনে এলো। আর একজন মাঝবয়সী মহিলা, সবার থেকে আলাদা। তিনি আমার সামনে এসে আমাকে বরণ করবে বলে সামনে দাঁড়িয়ে আছে। আমাকে আলতো ছোঁয়ায় ঘোমটা সরালো। মাশাআল্লাহ, কত সুন্দর বউ এনেছেন। বাহ, আপনার তো চোখ আছে বলতেই হবে। আমি রীতিমতো অবাক হয়ে তাদের সকলের দিকে তাকিয়ে আছি। আল্লাহ, এত সুন্দর মানুষও কি হয়? সবার চেহারা থেকে আলো বের হচ্ছে। সবাই হাসি মুখে আমাকে দেখছে আর প্রশংসা করছে। বাহ, এরা তো অনেক ভালো, পর্দাও করে। কি নাম তোমার? মহিলাটা আমাকে জিজ্ঞাসা করলো। সেদিকে আমার খেয়াল নেই। হঠাৎ বুড়োটা আমাকে আস্তে করে ধাক্কা দিয়ে বলল, কি গো বউ, কথা বলছো না যে? তখনই সবাই হেসে দিল। আর সবার হাসিতে আমার হুঁশ ফিরল। জি জি। উনি আবার নরম স্বরে হাসি দিয়ে বলল, কি নাম তোমার? আমি বললাম, প্রিয়া। বাহ, খুব সুন্দর নাম। তোমাকে অনেক ক্লান্ত লাগছে, যাও উপরে তোমার রুমে যাও। খাদিজা, যাও তোমার বৌমাকে ওর রুমে দিয়ে আসো আর সবকিছু বুঝিয়ে দিয়ে যাও। যাও। আমাকে নিয়ে গেল সাথে করে। অনেক যত্ন করে অবাক হলাম সবার ব্যবহারে। আর প্রশ্ন করলাম নিজেকে, এত ভালো মানুষ কি হয়? কত সুন্দর করে কথা বলল, মনে চায় সারাক্ষণ কথাই শুনি। তখনই খাদিজা বলল, ভাবি, এটা আপনার রুম। আর হ্যাঁ, আমাকে আপনার খেদমত করার জন্য রাখা হয়েছে। আপনি শুধু আমাকে ইশারা করবেন, আমি আপনার সব কাজ করে দিব। আমি অবাক হয়ে যাচ্ছি। এতদিন আমিই তো সব কাজ করে আসছি, এখন আমার কাজ অন্য কেউ করবে? খাদিজা বলে উঠল, ভাবি চলুন আপনাকে সব দেখিয়ে দিই। রুমটা দেখে চোখ কপাল ওঠার অবস্থা। অনেক বড় রুম। কি নেই এখানে? দামি দামি আসবাবপত্র। জীবনে আমি এসবের কিছুই দেখিনি। দেখিয়ে যাচ্ছি। মেয়েটা চুপ করে এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যতই দেখি শেষ হয় না। মেয়েটার দিকে তাকাতেই বলল, ভাবি, এই ডান দিকে আপনাদের বসার রুম। বাহ, এটা তো খেয়ালই করিনি। মনে হচ্ছে ঘাসের উপর সোফাগুলি রাখা, পুরোটাই কাঁচের তৈরি। ভেতর থেকে বাইরে সবকিছু দেখা যাচ্ছে। এক কথায় দারুণ, সাথে নানান রকম ফুল। খাদিজা আবার বলল, ভাবি, বাম দিকে বাথরুম আছে আর সামনে বারান্দা। বারান্দার দিকে এগোলাম। শীতল করা ঠান্ডা বাতাস। সেখানটায় বসার জন্য চমৎকার দোলনা আর নানান রঙের ফুল।
একটা ফুলও চিনতে পারলাম না। মনে মনে ভাবলাম বুড়োটার চয়েস আছে। বসার রুমে ফুল, বেডরুমে ফুল, বারান্দায় মনে হয় ফুল। ফুল খুব পছন্দ ওনার, আর সবকিছু নিপুণভাবে সাজানো। খাদিজার ডাকে হুঁশ ফিরল। ভাবি, এই যে এখানে শাড়ি, পেটিকোট, ব্লাউজ রাখা আছে, আপনি পছন্দ মতো পরতে পারেন, এগুলো সব আপনার। ও মা গো, কয়েকশো শাড়ি, সবগুলো এত সুন্দর, কোনটা বেছে কোনটা নিব ভাবছি। হঠাৎ নীল শাড়িটা চোখ পড়ল। শাড়িটা ধরতেই অবাক, কত মসৃণ, নরম, কত সুন্দর কাজ করা, দারুণ। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকে হাসলো। আমি বললাম, তুমি হাসলে কেন? খাদিজা ভয় পেয়ে বলল, ভাবি আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি আপনি কষ্ট পাবেন। রীতিমতো খাদিজা কাঁপতে লাগলো। আমি হেসে বললাম, কি হয়েছে তোমার? তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো এমনি তোমাকে জিজ্ঞাসা করলাম, জাস্ট রিল্যাক্স। মেয়েটা তখন হাফ ছেড়ে বাঁচল, বলল, এইটা ভাইয়ার প্রিয় রং। আমি বললাম, ওনাকে তুমি ভাইয়া ডাকো? মেয়েটা অবাক হয়ে বলল, হ্যাঁ। মনে মনে বললাম, বুইরাডারে তো দাদুর মতো, তাকে আবার ভাই বলা হয়, ঢং। আর কি কি যে শুনতে হবে আল্লাহ জানে। ইচ্ছা করছে না আর নীল শাড়িটা পরতে, কিন্তু না নিলে খাদিজা আবার কি ভাববে, তাই নিলাম। বাকি সব শাড়ি আলমারিতে রেখে দিল আর বলল, ভাবি, ভাইয়ার কাপড় সব ডান পার্টে আর আপনার জামা কাপড় সব বাম পার্টে। ও চলে যাবে যখন তখনই আমি বললাম। খাদিজা মেয়েটার সাথে সাথে জবাব দিল, কি ভাবি? বললাম, শাড়িটা কি এখন পরতে হবে? জি ভাবি, সবাই আপনাকে দেখবে বলে নিচে বসে অপেক্ষা করছে, আর আপনাকে তো এখনো সবার সাথে পরিচয় করানো হয়নি। পড়ে গেলাম মুশকিলে, কি হবে এখন? খাদিজা, শোনো না, কিছু মনে করবে না তো? একটা কথা বলবো। এভাবে বলবেন না ভাবি, আমি আপনার দাসী, আপনার প্রয়োজনে আমি আমার নিজের জীবন ত্যাগ করতে পারি। বলুন আপনি কি করতে হবে? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, খাদিজা, আমি তো কিভাবে শাড়ি পরতে হয় তা জানি না, কখনো শাড়ি পরিনি, তাই। খাদিজা মুচকে মুচকে হাসছে, বাট লুকিয়ে আমার চোখের আড়াল হলো না। আমি বুঝতে পারছি। আচ্ছা ভাবি, আমি এখানে অপেক্ষা করছি, আপনি গোসলখানায় যান, ওখানে সব রাখা আছে। আমিও চলে গেলাম শাড়িটা রেখে। বাকি কাপড় নিয়ে বাথরুমে এসে থমকে গেলাম। আমার মনে হচ্ছে আমি এই বাড়িতে এসে অবাকই হচ্ছি। এত সুন্দর গোসলখানা আর এত বড়, এখানে তো আমাদের গ্রামের সবাই থাকতে পারবে। বলেই হেসে দিলাম। দেখলাম নানান রঙের সাবান, কিছু চেনা আর কিছু অচেনা রং। আরে, এমন রঙও কি দুনিয়ায় আছে? জানতাম না তো। না, এসব যত দেখবো দেখা শেষ হবে না। অদ্ভুত এই বাড়িটা। খাদিজা আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি গোসল শেষ করতে হবে। অনেকক্ষণ শাওয়ার নিলাম, তারপর ব্লাউজ আর পেটিকোট পরে বড় একটা টাওয়াল গায়ে জড়িয়ে নিয়ে বাইরে গেলাম। দেখলাম খাদিজা ঠিক সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতে ও এগিয়ে এসে পরম যত্নে শাড়িটা পরিয়ে দিল। ওর ছোঁয়া যখন গায়ে পড়ে তখনই আমি কেঁপে উঠি। কি ঠান্ডা ওর হাত! আচ্ছা, মানুষের শরীর কি এত ঠান্ডা থাকে? তখনই খাদিজা বলল, ভাবি, শাড়ি পরা শেষ, আপনার চুলগুলো আঁচড়িয়ে দিই। টাওয়ালটা চুলের থেকে খুলতেই খাদিজা অবাক। মাশাআল্লাহ ভাবি, আপনার চুল যেমন কালো, রেশমি ও সুন্দর। একদমই বলে থামল। দেখলাম বেচারি চুল আঁচড়াতে গিয়ে নাজেহাল অবস্থা, একা পারছে না, তাই আমিও সাথে হেল্প করছি। জানেন ভাবি, এই বাড়িতে চুল কাটা নিষেধ। অবাক হয়ে বললাম, কেন? কারণ ভাইয়া বড় চুল পছন্দ করে। বুড়িটার কথা শুনেই মনটা খারাপ হয়ে গেল। তারপর বিছানায় তাকাতেই আর চোখ সরাতে পারছি না। সারি সারি গয়না সাজানো রয়েছে। খাদিজা, এত গয়না কোথা থেকে? আসলে ভাবি, আপনি যখন বাথরুমে ছিলেন তখন বড় মা এসে সব গয়না দিয়ে গেছেন, আর আপনাকে সেজে নিচে যেতে বলেছে। মনে মনে বললাম, এই বড় মাটা আবার কে? তারপর ও আমাকে সুন্দর করে ঠোঁটে গোলাপি লিপস্টিক আর চোখে কাজল, হাতে ভারী সোনার বালার সাথে চুড়ি, বড় ছোট ভারী ভারী হার, যা আমি কোনোদিন পরেছি তো দূরের কথা, চোখেও দেখিনি। আচ্ছা, ওরা সবাই আমাকে কিছু না বলেই মেনে নিল, যেন আমি আসার আগে ওরা দরজায় দাঁড়িয়েছিল আমাকে বরণ করার জন্য। ব্যাপারটা কেমন জানি লাগছে। হঠাৎ খাদিজা বলল, ভাবি, আয়নায় তাকিয়ে দেখুন, কেমন পরিদের থেকেও সুন্দর লাগছে, ঠিক যেন স্বর্গের অপ্সরী। আয়নায় তাকিয়ে নিজেকে আর চিনতে পারছি না। এটা কি সত্যি আমি? কতদিন নিজেকে দেখিনি। নীল শাড়িতে সত্যি আমাকে অনেক সুন্দর লাগছে। খাদিজা বলল, ভাবি, আপনি নিজেকে আর কত দেখবেন? বড় মা, সবাই অপেক্ষা করছে আপনাকে দেখার জন্য। তখনই ছুরিটার কথা মনে পড়ল। আচ্ছা খাদিজা, তুমি দরজার সামনে দাঁড়াও, আমি একটু আসছি। চুপচাপ ও দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি বাথরুমে বেসিনে রাখা ছুরিটা নিয়ে বালিশের নিচে লুকিয়ে রাখলাম। তারপর খাদিজার সাথে নিচে নামতেই সবাই আমাকে দেখে উঠে দাঁড়ালো। অবাক চোখে সবাই আমাকে দেখছে। লজ্জায় আমার চোখ নিচে নামিয়ে ফেললাম। সবাইকে সালাম করলাম। বাহ বউ, তোমাকে অনেক সুন্দর লাগছে, বিধাতা পরম যত্নে তোমায় বানিয়েছে। বুড়োটার মুখে এই কথাটা শুনে মাথায় রাগ উঠে গেল। একটা মহিলা, আমি ওনাকে চিনি না, সম্পর্কে উনি আমার কে হন, বাট উনি আমাকে বরণ করেছিলেন। বাহ, আমার ঘরে এতদিনে একটা লক্ষ্মী আসলো, কত সুন্দর লাগছে, যেন আলোয় আলোয় আমার ঘরটা আলোকিত হয়ে গেল। হঠাৎ উনি নিচের দিকে তাকিয়েই রেগে গেল।
ওনাকে দেখে এমন সবাই ভীত হয়ে গেল। আমি ওনার দিকে তাকিয়ে আস্তে আস্তে নিচে তাকালাম, দেখলাম উনি আমার চুলের দিকে তাকিয়ে আছেন। মনে মনে ভাবলাম, খাদিজা তো বলেছিল এই বাড়ির সবাই লম্বা চুল পছন্দ করে, কিন্তু উনি কেন আমার চুল দেখে রেগে গেছেন? তখনই উনি বলল, খাদিজা, লুৎফা, মাইশা, তোরা থাকতে আমার বৌমার চুল নিচে পড়ে আছে। তখনই ওরা দ্রুত আমার চুল উঠিয়ে নিল। তারপর খাবার টেবিলে গেলাম। বাহ, রাজকীয় সব খাবার, নানান রঙের ফল, পাখির মাংস থেকে শুরু করে কি নেই এখানে, দেখে আর ঘ্রাণ শুনে পেট পড়ে যাচ্ছে। হঠাৎ বুড়োটার আগমন টেবিলে। কি বউ, এসো এসো, আমার পাশে বসো, আমি তোমার পাশে বসে খাবো বউ। মনে মনে বললাম, কি আদিক্ষেতা, মনটা চায় বুড়োটার গলায় টিপতেই। শখ কত এই বয়সে, এত পীড়িত। যৌবনে কেমন ছিল আল্লাহ জানে। হঠাৎ আমার হাত ধরে ওনার পাশে নিয়ে বসালেন। এত বড় খাবার টেবিলে আমরা মাত্র 3 জন, আর এত এত দাসী। তখনই বুড়োটা বলল, আর কাকে খুঁজছ বউ? সবাইকে পাবে। কিছু কাজ থাকার কারণে বাড়ির কিছু সদস্য বাইরে গিয়েছে। আমি তো অবাক, বাবারে, এই বুড়োটা তো মনের কথাও বুঝতে পারে। না বাবা, মনে মনে আর কিছুই ভাববো না, বুড়োটা সব বুঝতে পারে। তখন বুড়োটা বলল, এত কিছু ভেবো না তো বউ, খাবার দেওয়া আছে, খাও। খাবারের সময় এত কিছু কি ভাবতে হয় বলো? বাহ, জিভে জল এসে পড়ল। সে কখন কি খেয়েছি, কিন্তু এই খাবার কি আমার পেটে সইবে? এতদিন তো বাসি পচা খেয়ে এসেছি। না, ক্ষুধাটাও পেয়েছে বেশ। খাবারের কথায় বা কি বলবো, নাম না জানা খাবার, জীবনেও দেখিনি। খাবারটা মুখে দিতেই বাহ, কি সমুদয় খাবার পেট ভরে খেয়েছি। খাদিজা এবার আমার রুমে নিয়ে গেল আর বলল, ভাবি কিছু লাগলে শুধু আমার নামটা মুখে উচ্চারণ করবেন। বললাম, কেন? বলল, আমি চলে আসবো। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। ও চলে গেল। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সুন্দর বাতাস বইছে, কিন্তু আমি ওই ঘ্রাণ আর বাতাসটাকে খুব মিস করছিলাম। হঠাৎ মা বাবার কথা মনে পড়ে গেল। আচ্ছা, মা বাবা নিজের স্বার্থের জন্য আমার সাথে এমনটা করতে পারলো কেন? ওরা আমার জীবনটা শেষ করে দিল কেন? ভাইটার কথা মনে পড়তেই 2 চোখ বেয়ে অবিরত পানি পড়ছে। আমার ভাইটা কি জানি কি করছে। আচ্ছা, ও কেমন আছে, কি করছে? আমাকে বাড়িতে না পেয়ে কি কান্না করছে? আর রূপা, ওর বিয়েটা কি হয়ে গেছে? সবার কথা মনে পড়ছে। খুব দেখতে ইচ্ছে করছে, ছুটে যেতে ইচ্ছে করছে আমার ওই পুকুর পাড়ে। মনটা ভারী হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কাঁদছি। তখনই হঠাৎ ওই ঘ্রাণটা আর বাতাসটা আমায় ছুঁয়ে গেল। নিমিষে মনটা হালকা হয়ে গেল, মনে হচ্ছে নিজেকে এখন ফ্রেশ লাগছে। হঠাৎ দরজা লাগানোর শব্দ, বুকটা ধক করে উঠল। তবে কি বুড়োটা চলে এলো? কি হবে এখন? ছুরিটা তো আমার কাছে নেই, বালিশের নিচে। যাহ, কি হবে এখন? কি করব না করব ভাবতে ভাবতে আস্তে করে পেছনে তাকাচ্ছি। না, কিছু তো একটা করতেই হবে। আমাকে ভয় পেলে হবে না, সাহস করতে হবে। তিলে তিলে মরার চাইতে একেবারেই মরব। আর আমি এত ভাবছি কেন? মরে তো অনেক আগে গিয়েছি, এখন শুধু জানটা বের করার পালা। না, এই বুড়োর সাথে সংসার করার চেয়ে মরে যাওয়াই ভালো। পেছনে তাকিয়ে আস্তে করে চোখ খুললাম। ওমা, আমি তো অবাক। আমি কাকে দেখছি? রাজপুত্রের মতো কেউ আবার সামনে দাঁড়িয়ে আছে। উফ, কি দারুণ! আচ্ছা, আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন? যেমন চেহারা তেমন ফিগার, তেমনই হাইট, বডি। বাহ, ছেলেটা তো খুব সুন্দর। ছেলেটা লজ্জায় লাল হয়ে গেছে, লজ্জায় নিচে তাকিয়ে আছে। আচ্ছা, এটা কি বাস্তব? হঠাৎ নিজের হাত দিয়ে অন্য হাতে চিমটি কাটতে হুঁশ ফিরল। হঠাৎ বিকট চিৎকার, শরীরে যত শক্তি ছিল সব শক্তি উজাড় করে দিলাম। ছেলেটা কি করবে না করবে? এদিক সেদিক তাকিয়ে, চুপ করুন প্লিজ। কি করছেন? থামুন প্লিজ, কি হয়েছে আপনার? বলুন আমায়। না পেরে ছেলেটা সরি বলে আমার মুখটা চেপে ধরে বলল, কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা, বাড়ি থেকে তো মনে হয় ফু দিলেই উড়ে যাবেন, কিন্তু না, ভিতরে ভিতরে এত শক্তি। আমি তো ফার্স্ট ভাবলাম ভূমিকম্প হচ্ছে। না না, নিমিষে ধারণাটা পাল্টে গেল। এ তো আমার রুমে ছোটখাটো একটা সুনামি বয়ে গেল। আল্লাহ জানে বাকি ঘরের অবস্থা কি। হে মেয়ে, আমি কি ভূত, হ্যাঁ, যে চিৎকার দিতে হবে? বলো, কেন চিৎকার করেছো? ছেলেটা তো বড় ধাপ্পাবাজ, আমার মুখ চেপে ধরে রেখেছে, আবার আমাকে প্রশ্ন করছে, আবার সেগুলোর আনসারও চাচ্ছে। মেন্টাল নাকি? মনে মনে বলতে লাগলাম। আমি করতে করতে তখনই মুখটা ছেড়ে দিল সে, আর আমি প্রাণ ভরে শ্বাস নিয়ে বললাম, এই যে মিস্টার কমফার্ট, কি পেয়েছেন বলুন তো? মুখ চেপে ধরে রেখেছেন, তারপর আবার বেশি বকছেন। মেন্টাল নাকি আপনি? আর আপনি কে? এখানে কেন এসেছেন? আপনি চুপ করুন, আস্তে কথা বলুন, সবাই চলে আসবে। শুনুক সবাই, দেখুক অন্যের ঘরে একটা ছেলে ঢুকে দরজা লাগায় কোন সাহসে। আরে বাবা, আমার কথা তো শুনুন। না, শুনবো না। আপনি ওনাকে ডাকুন। কাকে ডাকবো? কেন? যার সাথে আমার বিয়ে হয়েছে, ওই বুড়োটাকে ডাকুন। তখনই দরজায় করাঘাত। নিশ্চয়ই সুনামির আঘাতে এখন আমার ঘরে সবাই এসেছে। গিয়ে দরজা খুলতে দাদু, মা, বাড়ির কাজের মেয়েরাও চলে এসেছে। মা, দাদু ঘরে ঢুকলো। ওরা সবাই দরজাটা লাগিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে?
কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? আর বলো না মা, আমাকে ওনার পছন্দ হয়নি, উনি দাদুকে খুঁজছে। হালকা কাঁদো কাঁদো স্বরে। দাদু, দাদু গো, কি আছে তোমার মাঝে যা আমার নেই? বাসরাতে আমার বউ আমাকে না খুঁজে তোমাকে খুঁজছে। তুমি এই বয়সে এসে কি লজ্জায় ফেললে আমায়? দেখো দাদু, দেখো, আমার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং ছেলেকে রেখে তোমার মতো 60 বছরের বুড়োকে খুঁজছে। হায় হায়, এই মুখ আমি কাকে দেখাবো? আমি তো রীতিমতো অবাক। কি বলছে এই ছেলে? ওর সাথে আমার বিয়ে হয়েছে আর আমি টেরও পেলাম না? এর পাবোটা কি করে? যা অবস্থা ছিল, ছি, তখন আমি চিৎকার চেঁচামেচি না করে ওনার কথাগুলো শুনলে হয়তো আমাকে এই লজ্জার মুখোমুখি হতে হতো না। আমি না হয় নার্ভাসে ওসব করেছি, কিন্তু উনি সে কখন থেকে ন্যাকা কান্নার ড্রামা করেই যাচ্ছে। মনে মনে, দাদু দেখো, দাদু ভাই, আমার আর কত বয়স হয়েছে বলতো? সবে তো 60-এ পা দিলাম। বয়সে তুমি আমাকে হারিয়ে দিতেই পারো, আই ডোন্ট মাইন্ড, বাট আমার রূপে আমি তোমাকে হারিয়ে দিতে পারবো। দেখেছো, তোমার বউ আমার উপর ফিদা, সেখানে তুমি নিজেকে হ্যান্ডসাম বলছো। শেম দাদু ভাই, শেম। দেখো না, যখন আমি তোমার সাথে বাইরে বের হই তখন মেয়েরা কেমন আমার দিকে ডাবডিবিয়ে তাকিয়ে থাকে। তাই তো আমি বাইরে তেমন বের হই না, আমারও সব ভালো লাগে না, ইউ নো। মা বলল, বাবা কি শুরু করলেন বলুন তো? আর এই দুষ্টু কি বলবো, এদের কথা। নাতি দাদু যখন এক হয় তখন বাড়িটা মাথায় উঠে যায়। শুধু আমার নতুন বৌমাকে জ্বালাচ্ছে। এই যে বৌমা, তুমি ভয় পেও না তো, আসো এদিকে আসো, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে দেখছো, সাদা পাঞ্জাবি পরা, চোখে চশমা, হাতে লাঠি, উনি আর কেউ নয়, তোমার দাদা শ্বশুর। আর এই যে বাদরটা দেখছো, এই হচ্ছে তোমার বর, আমার বড় ছেলে শুভ। বাকি আরো সদস্য আছে, তারা একটি কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে আছে। আর বাবা, এই দুষ্টু ছেলে তোমাকেও বলছি, আমার মিষ্টি বৌমার সাথে আর কেউ দুষ্টুমি করবে না। এমনিতেই বেচারে নিজের বাড়ি ছেড়ে নতুন বাড়িতে এসেছে, তার মনের অবস্থাটা যে কি সেটা একমাত্র মেয়েরাই বোঝে। তোমরা কি বুঝবে? বাসার সবাইকে ছেড়ে এসেছে, কষ্ট তো লাগবেই, তার উপর তোমাদের এক্সট্রা যন্ত্রণা। বাবা চলুন আপনাকে ঘরে দিয়ে আসি। আর হ্যাঁ, কোনো দুষ্টুমি নয়, বুঝলি শুভ? হ্যাঁ মা, বুঝেছি। তারপর মা আর দাদু চলে গেল। শুভ গিয়ে দরজাটা অফ করে যেই না তাকাবে, প্রিয়া বলল, এই ছেলে, এই দরজা অফ কেন করছেন? দরজা খুলুন বলছি। শুভ বলল, প্রথমত আমার নাম শুভ, এই ছেলে এই ছেলেরা। দ্বিতীয়ত, আজ আমার বাসরাত, তাই দরজা লাগিয়েছি। বাসরাতে আমরা কত কিছু করব, তাছাড়া দরজা খুলে রাখলে সবাই কি ভাববে? কে কি ভাববে? ওহ, আমাকে কপি করা হচ্ছে? বুঝি, সামনে একটা হ্যান্ডসাম ছেলে থাকলে তাকে ইমপ্রেস করার জন্য মেয়েরা এমনটাই করে থাকে। হ্যাঁ, আর যেন কি বললে? অনেকটা ভেবে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, সবাই কি ভাববে। তাই তো তুমি কি ভেবেছো আমি বোকা? দরজাটা খোলা রাখবে আর বাড়ির সবাই দরজা খোলা দেখে ভাববে যে তুমি আমাকে পাত্তা দিচ্ছ না, আমাকে মেনে নিবে না, সময় চাও। তা হবে না, বুঝলে? তাই দরজাটা আগে থেকে লাগিয়ে দিলাম, এখন আমি যা বলবো তাই হবে। ছেলেটা তো খুব চালাক, ওর কথাগুলো শুনে মনে হচ্ছে কিছু একটা করে ছাড়বে। না, আমাকে ভয় পেলে হবে না, আর আমি যে ভয় পেয়ে আছি সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না। আর ও যদি বুঝতে পারে আমি ওর কথা শুনে ভয়ে ইঁদুরের মতো হয়ে গেছি, তাহলে আমার ঘাড়ে চেপে বসবে। না, আমাকে সিংহ হতে হবে। এই যে আমার রূপবতী গুণবতী বউটা, কি প্ল্যান করছো? যাই ভাবো না কেন, আজ তো তোমায় ছাড়বো না। কি করবেন আপনি? কেন সবাই যা করে? দেখুন, আমার সাথে কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, আমি অনেক কিছু করতে পারি। সো বি কেয়ারফুল। আচ্ছা, কি করতে পারো তুমি? আমিও একটু দেখি, দেখাও আমায়। দেখুন, ভালো হবে না কিন্তু, বলে রাখলাম। আচ্ছা, আমার বউটা খারাপ কিছু হলে আমি সামনে নিব, তুমি দেখাও তোমার ক্ষমতা, আমি দেখতে চাই। বউ একটু ভয় পাচ্ছে না, কি হবে আমার? আমি কি ভয় দেখাবো? আমারই তো হাত পা কাঁপছে, ভয় কি বলবো ভাবতে ভাবতে হঠাৎ করে বলে ফেললাম, চিৎকার করব। কথাটা শোনার পরেই শুভর মুখটা চুপসে গেল। বুঝতে পারলাম ঢিলটা অন্ধকারে মারলেও ঠিক জায়গাতেই লেগেছে। মনে মনে হেসে দিলাম, দাঁড়াও বাপু, আজ তোমার হচ্ছে। চিৎকার করবো, চিৎকার। এই মেয়েটা তো ডেঞ্জারাস। চিৎকার মানে ছোটখাটো সুনামি না। মা তো বলেই গেল কোনো দুষ্টুমি না। এখনো যদি আবার চিৎকার করে তাহলে মা ঘরে এসে আমার একমাত্র বউয়ের সামনে কানমলা আর 2-4টা থাপ্পড় তো খেতেই হবে। না, নতুন বউয়ের সামনে যদি বাসরাতে মায়ের হাতে মার খাই তাহলে তো প্রেস্টিজ পাঞ্চার, মনে মনে ভাবলো। না প্রিয়া, তুমি এটা করো না, আমি তো জাস্ট একটু ফান করেছি তোমার সাথে, দেখলাম তুমি কি রিয়েক্ট করো। আচ্ছা, এসব বাদ দাও না, চলো আমরা ঘুমাই মানে? আমরা কি একসাথে ঘুমাবো নাকি? চিনি না জানি না অচেনা একজনের সাথে আমি কি এক বিছানায় ঘুমাতে পারবো না, বুঝলেন মিস্টার? কি বললে? তুমি আমাকে চেনো না? ওকে, আমি তোমাকে এখনই আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি শুভ, তোমার একমাত্র স্বামী। আমাদের বিয়ের কাগজপত্র সবকিছু আছে, এখন চেনা হয়ে গেছে। আর এখন যা জানার জেনেছ, বাকিটা আস্তে আস্তে জেনে যাবে। চলো বউ, অনেক রাত হয়েছে, আমরা ঘুমিয়ে পড়ি।
ঘুমাই ঘুমাই ঘুমাই, আমি আপনার সাথে ঘুমাবো না। কাঁদো কাঁদো স্বরে শুভ বলল, প্রিয়া, ও প্রিয়া, আমি তোমার স্বামী, বলো তাহলে তুমি আমার সাথে না ঘুমিয়ে কার সাথে ঘুমাবে বলো? প্রিয়া বলল, আমি একা ঘুমাবো। নো, আর একটাও বেশি কথা নয়। বালিশের নিচ থেকে ছুরিটা বের করে, দেখেছেন আমার হাতে এটা কি, একদম শেষ করে দিব। শুভ মুচকে এসে, হ্যাঁ তো ছোট একটা ছুরি দিয়ে কি শেষ করবে বউ? এটা দিয়ে তো পেঁয়াজও কাটতে পারবে না, বোথা হয়ে গেছে দেখুন। সে যাই হোক, আমি কিন্তু এখনই চিৎকার করব। নরম স্বরে শুভ বলল, চুপ করো বউ, তোমাকে আর কষ্ট করে চিৎকার করতে হবে না। আমি বরং সোফায় গিয়ে শুয়ে পড়ছি, তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো। না, আমি নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়বো, আপনি বিছানায় গিয়ে ঘুমান। আমার বউটা নিচে ঘুমাবে আর আমি বিছানায়, কখনোই ঘুমাতে পারবো না। তুমি বিছানা যাও, আমি সোফায় ঘুমাচ্ছি। আর কোনো কথা না, তোমার কথা আমি রেখেছি, আমার কথাটা তোমাকে মানতে হবে। যাও ঘুমাও। না, ওনাকে আর হাজার বললেও কোনো কাজ হবে না। যাই শুয়ে পড়ি। যে ঘুমাতে যাব তখনই, বউ একটু দাঁড়াও। ওনার কথা শুনে দাঁড়িয়ে গেলাম। উনি আমার সামনে এসে অপলক দৃষ্টিতে দেখছে, আমিও ওনাকে দেখছি। কত সুন্দর এই মানুষটা, নীল পাঞ্জাবিতে ওনাকে দারুণ লাগছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে উনি আমার স্বামী। ওনার চেহারা থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে, আর অনেক লম্বা প্রশস্ত কাঁধ, কি বডি, পারফেক্ট। শুভ বলল, আমার বউটা, আমার জানটা এখন আমার কাছে কত সুন্দর মায়াবী একটা মুখ। তোমাকে আর কেউ কষ্ট দিতে পারবে না, আমার কাছ থেকে তোমাকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। আমি আমার ভালোবাসা দিয়ে আমার বুকের ভেতরে তোমাকে আগলে রাখবো বউ, অনেক ভালোবাসবো তোমায়। ছি, কি করছি আমি? ওনার দিকে এভাবে তাকিয়ে আছি, কি ভাববে উনি? এই যে মিস্টার, এই কি হলো, কি দেখছেন অমন করে? ও হ্যালো। তখনই ওনার হুঁশ ফিরল। দেখতে দাও না আমাকে, আমার বউটা কত সুন্দর, আমি তোমাকে অনেক। তখনই প্রিয়া ধমকেশ্বরে বলল, এই এবার বাস্তবে আসুন, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। আমি বিছানায় অন্য পাশে ফিরে শুয়ে রইলাম, আর ও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লাইটটা অফ যেই করেছে তখনই চিৎকার, সাথে সাথে লাইট অন। কি হয়েছে বউ, তুমি চিৎকার করছো কেন? আমি তো এখনো তোমার পাশে ঘুমাইনি। লাইট কেন অফ করলেন? আমি অন্ধকারে ঘুমাবো না, লাইট অন থাকুক। কিন্তু বউ, লাইট জ্বালিয়ে তো আমি ঘুমাতে পারি না। আচ্ছা আচ্ছা, আমার বউ যা বলবে তাই হবে। আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, খালি বেশি কথা। না, চুপ করুন আর চুপচাপ শুয়ে পড়ুন। ও সোফায় গিয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখে বিরক্তি রেখে টেনে ঘুমিয়ে রইলাম। বাহ, কি নরম বিছানা, এত নরম বিছানাও হয়, খুব ভালো লাগছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম। হঠাৎ কারো স্পর্শ পেলাম, কপালে আলতো ঠোঁটের ছোঁয়া ছেয়ে গেল। আমি চোখ বন্ধ করে রইলাম। ঠান্ডা স্পর্শগুলো আমার কপাল থেকে গাল, গাল থেকে যেই ঠোঁটে যাবে তখনই চোখ খুললাম, আর ধাক্কা দেওয়ায় বিছানায় পড়ে গেল। এই যে মিস্টার, এসব কি হচ্ছে? কি করছেন? লজ্জা করে না? একটা মেয়ে ঘুমিয়ে আছে আর আপনি সেই সুযোগে এসব করছেন। শুভ বলল, আমি আবার কি করলাম? কিছু করিনি। চুপ, একদম চুপ, আমি কিছু বুঝি না তাই মনে হয় আপনার? ইচ্ছে করে আপনি এসব করছেন। কি করেছি বউ? তোমার চুলগুলো সামনে চলে এসেছিল তাই সরিয়ে দিলাম। এটা কি ভুল করেছি তুমি বলো? না, আপনি তো ভুল করতেই পারেন না। চুল যখন সরাবেনি হাত দিয়ে সরাবেন, ঠোঁট দিয়ে কি? বাবারে বাবা, বউ আমার সব বুঝতে পেরেছে, মনে মনে বলল। আসলে বউ কি বলতো, হাতের ছোঁয়া পেয়ে যদি তোমার ঘুম ভেঙে যায় তাই ঠোঁট দিয়েই। ঘুম যখন ভেঙে গেছে তাহলে চলো। কোথায়? কেন, নামাজ পড়বে? শোনো বউ, আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কেবল তার ইবাদত করতে, আর তিনি তার প্রিয় বান্দাদের কষ্ট, অভাব, দুঃখ দিয়ে কেবল পরীক্ষা করে দেখে যে দুঃখের দিনে আল্লাহ তাআলার নাম আমাদের হৃদয়ে থাকে কিনা, তাকে আমরা ভুলি কিনা। তাই আমাদের উচিত সুখের দিন বা দুঃখের দিনে আল্লাহকে স্মরণ করা, তার দরবারে শুকরিয়া আদায় করা, তার দরবারে হাত তুলে নিজের সমস্ত কষ্টের কথা হোক বা দুঃখের তার কাছে বলা, সেটা যতই ভালো কিংবা খারাপ হোক না কেন। উনি এমন একজন প্রভু যার কাছে কোনো কথা বললে ফাঁস হওয়ার ভয় থাকে না। আল্লাহ এক, অদ্বিতীয়, যার কোনো বিনাশ নেই। বাহ, কত সুন্দর ওনার কথাগুলো, এমন করে কখনো ভেবে দেখিনি। উনি তো ঠিক কথাই বলেছেন। আমি বললাম, আচ্ছা আমি নামাজ পড়বো, সবসময় পড়বো। এই তো আমার ভালো বউটা। বিছানায় নিচ থেকে স্লিপার এনে আমার পায়ে পরিয়ে দিল। আমি পা সরাতে গিয়েও পারলাম না। বলল, বউ, খালি পায়ে যদি ফ্লোরে তুমি হাঁটাহাঁটি করো তাহলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। আমি চাই না তোমার ঠান্ডা লাগুক, আমার আদরের বউটা কষ্ট পাক। ওনার কথা শুনে ভেঙচি কেটে যেই দাঁড়াতে যাব তখনই পড়ে গেলাম। না, কি হলো? আমি তো ব্যথা পাইনি। আস্তে করে চোখ খুললাম, দেখলাম উনি আমাকে ধরে রেখেছেন, এক হাত পিঠে আর এক হাত কোমরে। তাকিয়ে রইলাম দুজন দুজনের দিকে। আচ্ছা, আমার সাথে কাল থেকে যা যা ঘটছে সব কি সত্যি নাকি কল্পনা? আমি সত্যি কি এমন বর পেয়েছি? এত কেয়ারিং, লাভিং, আমি তো ভাবতেই পারছি না সবাই এত ভালো। আমি না চাইতে সব পাচ্ছি, মনে মনে প্রিয়া বলল। শুভ তখনই বলল, বউ আর কত দেখবে আমায়? আমি তো আর পারছি না, হাতটা ধরে যাচ্ছে, তাড়াতাড়ি উঠো, না হলে ছেড়ে দিলাম।
কিন্তু বাকিটা ইতিহাস। ওনার কথা শুনে লজ্জায় পড়ে গেলাম। উনি আস্তে করে দাঁড় করিয়ে দিলেন। দেখলাম আমার শাড়িটা পেঁচিয়ে গেছে। কাল রাতে শাড়ি পরে ঘুমিয়েছি, ঘুমের মধ্যে হয়তো সামলাতে পারিনি। উনি বলল, দাও বউ, আমি ঠিক করে দিই। না না, আমি পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। শাড়ির এটা সেটা নাড়াচ্ছি, বাট ঠিক করতে পারছে না। পারবই বা কি করে? কখনো তো আমি শাড়ি পরিনি। নিজেরটা নিজে ঠিক করছি আর ওনার দিকে আর চোখে তাকাচ্ছি। দেখছি উনি মুচকি মুচকি হাসছে। রাগ যে হচ্ছে না। বউ, শাড়ি ঠিক করতে করতে নামাজের টাইম চলে যাবে। আমি ঠিক করে দিচ্ছি, ভয় পেও না। এমন কিছুই করবো না যেটা তুমি অপছন্দ করো। উনি আলতো ছোঁয়ায় আঁচল কুচি ঠিক করছে। হঠাৎ ওনার হাত আমার কোমরে ছুঁয়ে গেল। ঠান্ডা ছোঁয়ায় শরীরটা শিরশিরিয়ে গেল। কেমন একটা লাগলো। বউ, বউ, কি হলো? না, কিছু না। ওকে চলো, তোমাকে ওয়াশরুমে দিয়ে আসি। না ধন্যবাদ, আমিই পারবো। আচ্ছা বউ, তাহলে তুমি ফ্রেশ হয়ে এসো অ্যান্ড নামাজ পড়ো, আর আমি নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে বলেই ওয়াশরুমে চলে গেলাম। বাথরুমের ভিতরে দেখলাম ব্রাশে পেস্ট লাগানো, মগের মধ্যে ঠান্ডা গরম পানি মিশ্রিত, ফেস ওয়াশ, টাওয়েল, সিরিয়াল বাই সিরিয়াল রাখা আছে। আমি মুচকে এসে ফ্রেশ হয়ে নিলাম। রুমে আসতে দেখি ফ্লোরে জায়নামাজ, তসবিহ আর কোরআন রাখা আছে। দেখে অবাক হয়ে গেলাম। বাহ, মানুষটা খুব গুছানো। সুন্দর মনের মানুষ না হলে কেউ এমন করে? নামাজ পড়ে, দরুদ পড়ে, কোরআন শেষ করে সালাম ফিরিয়ে উঠে জায়নামাজটা টেবিলে রেখেই দেখি একটা ধোঁয়া ওঠা চায়ের কাপ আর পাশে এক টুকরো কাগজ। কাগজটা খুললাম। বউ, চাটা খেয়ে নাও, ভালো লাগবে। আর হ্যাঁ, তাড়াতাড়ি নিচে এসো, আজকে সবাইকে তুমি চা খাওয়াবে। কাগজটা পড়ে চাটার দিকে তাকালাম। বাহ, কালারটা তো খুব সুন্দর, ঘ্রাণটাও সুন্দর, খেতে হয়তো অনেক ভালো লাগবে। আসলে আসলে আমি তো চা তেমন খাইনি। না, উনি দিয়ে গেছেন, না খেলে যদি রাগ করেন। একটা চুমুক দিলাম। আহ, দারুণ তো, চা এত মজা হয়। সাথে সাথে শেষ করে ফেললাম। কাপটা রেখে নিচে যাচ্ছি আর বাড়িটা দেখছি। কত সুন্দর এই বাড়িটা, মনোরম পরিবেশ। এগুলো স্বপ্নেই ভাবা যায়, বাট না, এটা সত্যি অনেক সুন্দর করে সাজানো। সবকিছু দামি দামি আসবাবপত্র, ফুলদানিতে মনে হয় নানান রঙের হিরে বসানো আছে। সবকিছু চমকাচ্ছে, চোখ জুড়িয়ে গেল। সিঁড়ি দিয়ে নামছি। বাহ, বেশ অনেক জায়গা জুড়ে বসার জায়গা। কেউ কি এখনো ওঠেনি নাকি? কেউ যদি না উঠে তাহলে পাতিল চামচের শব্দ কোথা থেকে আসছে? আচ্ছা, রান্নাঘরটা কোথায় খুঁজবো? নিচে নেমে এদিক সেদিক তাকাচ্ছি। হঠাৎ, বউ, চমকে উঠলাম। দেখি উনি রান্নাঘরে। এমা, আপনি রান্নাঘরে কি করছেন? কেন? আপনার জন্যই তো অপেক্ষা করছি। আমার জন্যে? কেন? বললাম না আজ তুমি সবাইকে চা করে খাওয়াবে। ভয় পেয়ে গেলাম। চা আমি বানাবো। আচ্ছা, আমার হাতের চা সবার ভালো লাগবে তো? ওনারা কিভাবে খায়? যদি আমারটা ভালো না লাগে? তখন দেখলাম উনি মুচকি মুচকি হাসছে। রিল্যাক্স বউ, এত ভাবছো কেন? ভ্রু কুচকে বলল, ভাবছি মানে? না মানে, আমি বলছিলাম চা আমি করে নিয়েছি, কাপেও দিয়েছি, তুমি শুধু কষ্ট করে সবাইকে দিবে। পারবে তো বউ? হ্যাঁ হ্যাঁ পারবো। তাড়াতাড়ি এখানে আসো এখনই। মা দাদু চলে আসবেন। আমি রান্নাঘরে গিয়ে চায়ের সামনে দাঁড়িয়ে আছি। দেখি মা দাদুকে নিয়ে এসেছে। আমি পেছনে তাকাতে দেখি উনি নেই। ওমা, উনি কোথায় গেল আর কিভাবে গেল? তখনই মা বলল, বৌমা তুমি এত সকালে রান্নাঘরে কি করছো? আমি চায়ের ট্রে হাতে করে তাদের সামনে টেবিলে রেখে দাদুকে সালাম করে চা দিলাম। মাকে সালাম করে চা দিয়ে, আসলে মা একটু চা বানালাম আর কি। তখনই দেখি শুভ এসেছে। বউ, বউ, কোথায় তুমি? শুভ চিৎকারে বাসার সকল মেয়েগুলো চলে এসেছে। বাহ, ভালোই তো ড্রামা জানে। ওনার সামনে দাঁড়িয়ে আছি আর উনি বউ বউ বলে চিৎকার করছে। ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। মা ওর কানটা টেনে বলল, এই যে বাবা তোমার বউ, কোথাও হারিয়ে যায়নি। দেখো, বেচারি সকালে ঘুম থেকে উঠে কত কষ্ট করে চা বানিয়েছে। তাই নাকি মা? আমার বউ চা বানিয়েছে? তা বউ, চাটা খাওয়া যাবে তো? আমি রেগে ওনার দিকে তাকিয়ে আছি। উনি ভয়ে চাটা নিজে নিজে নিয়ে একটু দূরে গিয়ে বসলো। দাদু বলল চায়ে চুমুক দিয়ে, বাহ দাদু ভাই, তুমি কত সুন্দর করে চা বানিয়েছ। সকালটা যদি এমন এক কাপ চা খেয়ে শুরু করি তাহলে আর কি লাগে। মা বলল, ঠিক বলেছেন বাবা, সত্যি বৌমা এত ভালো চা বানিয়েছ। কি করে বুঝলে তুমি? আমরা এমন ভাবে চা খেতে অভ্যস্ত। তখনই শুভ কাশতে লাগলো। সবাই কি হয়েছে কি হয়েছে বলে দাদুভাই বলল, দাদুভাই বউয়ের হাতে চা আস্তে আস্তে খাও, প্রথম প্রথম এমনই হয়। মা বলল, বাবা কি যে বলেন। আরে প্রিয়া মা, তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে আমার পাশে এসে বসো। খাদিজা, চায়ের কাপটা দে তো। নাও বৌমা, তুমি খাও। না মা, আমি তো। মুখের কথা শেষ না করতে শুভ বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুমি চা বানিয়েছো বলে কি খাবে না? কাপটা ধরো। কাপটা নিয়ে
তারপর সবার সাথে আড্ডা দিলাম। অনেকটা সময় কাটানোর পর রুমে চলে এলাম। বারান্দায় দাঁড়িয়ে আছে, ফুলের ঘ্রাণে হালকা ঠান্ডা বাতাসে ভালোই লাগছে। হঠাৎ রূপা আর ভাইয়ের কথা মনে পড়ে গেল। নিজের চোখ বেয়ে পানি পড়ছে। আমার ভাইটা কেমন আছে, কি করছে, আমার কথা কি ওর মনে পড়ে? আচ্ছা, রূপার কি বিয়ে হয়ে গেছে? ওকে সেদিন একবারও দেখতে পারিনি। ও কি জানতো না আমার সাথে এসব করছে? আর মা বাবার কথাই বা কি বলবো? টাকার জন্য নিজের মেয়েকে একটা পশুর কাছে বিয়ে দিতেও ওদের মন একটুও কাঁপল না। না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখো রূপা, দেখো ভাইয়া, তোমাদের প্রিয়া এখন কত সুখে আছে। না চাইতেই এত ভালো বর, মা, দাদু সবাইকে পেয়েছে। তোরা দূর থেকে দোয়া করিস যেন এইভাবেই সবাইকে ভালো রাখতে পারি, ভালো থাকতে পারি। হঠাৎ কাঁধে কারো স্পর্শ, চমকে গিয়ে সাথে সাথে তাকালাম। দেখি শুভ। শুভ বলল, এ কি বউ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? দেখলাম রাগে ওর গাল দুটো পাকা টমেটোর মতো হয়ে গেছে। রাগলে মানুষটাকে ভারী সুন্দর লাগে। আমার 2 ফোঁটা চোখের পানির জন্য উনি এত ছটফট করছে, এই বুঝি কেঁদেই দিবে। না, কিছু হয়নি, আর এখানে দাঁড়াতে ভালোই লাগছে। শুভ বলল, তাহলে তোমার চোখে পানি কেন? এমনি হয়তো কিছু একটা পড়েছে। বউ, আমার সাথে মিথ্যে বলছো, তুমি আমার কাছে লুকাচ্ছ। বলো বউ, কি হয়েছে? ওর এমন নরম স্বরে কথা শুনে চোখে অনবরত পানি আসছে। না পেরে ওকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। ভাইটার কথা খুব মনে পড়ছে। ও কেমন আছে, কি করছে, আমার কথা ওর মনে পড়ে কিনা। শুভ বলল, বউ তুমি শান্ত হও, তোমার ভাই ভালো আছে, আর তোমাকে মনে কেন করবে না? ও যে তোমাকে অনেক ভালোবাসে। আপনি কি করে জানলেন? চমকে গিয়ে শুভ বলল, ওই আর কি। চোখের পানি মুছে দিয়ে বলল, চলুন। কোথায়? আমার সাথে। ওর সাথে যাচ্ছি। সিঁড়ি দিয়ে ও আমাকে হাতে ধরে নামাচ্ছে। সদর দরজার সামনে গিয়ে দাঁড়াতে বিরাট দরজা খুলে গেল। অবাক হয়ে গেলাম। এই প্রথম আমি বাড়ির বাইরে গেলাম। কিন্তু এখন কয়টা বাজে? কিছুক্ষণ আগেই তো সকাল হলো। তাহলে এখন কি ভোর নাকি সন্ধ্যা? হঠাৎ দেখলাম শুভ মুচকি মুচকি হাসছে। প্রিয়া বলল, এই যে মিস্টার, লুকিয়ে লুকিয়ে হাসা হচ্ছে কেন? কোথায় বউ? আমি তো ভাবছি। ভাবছেন? কি ভাবছেন? আমি ভাবছি এই যে আমি এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে তোমার পাশে হাঁটছি, কিন্তু তুমি আমায় কোনো পাত্তাই দিচ্ছ না। এটা আমি টলারেট করতে পারছি না। ইনফ্যাক্ট এমনটা ফার্স্ট টাইম হচ্ছে। আমি তো ভেবেছিলাম এমন একটা রোম্যান্টিক মুহূর্তে তুমি আমার হাত ধরবে, আমাকে একটু জড়িয়ে ধরবে, তা না করে শুধু ভাবছো আর ভাবছো। বাহ, এই প্রথম আমি কাউকে দেখলাম যে আপনার প্রশংসা আপনি নিজে নিজে করতেই পছন্দ করেন। একটা নিঃশ্বাস ফেলে শুভ বলল, কি আর করব বউ, তুমি তো করো না, তাই বাধ্য হয়ে আমার নিজের গুণগান নিজেরই করতে হয়। আচ্ছা, আপনাদের এখানে পরিবেশ অন্যরকম, সকাল না সন্ধ্যা বোঝাই যায় না কেন? আমাদের এখানে পরিবেশ সবসময় এমনই থাকে। কেন? কারণ আমরা বেশি আলো পছন্দ করি না, আবছা আলোয় থাকতেই অভ্যস্ত। শুভর কথাগুলি প্রিয়ার মাথার উপর দিয়ে গেল। হঠাৎ খেয়াল করলাম বাগানটা, বাহ দারুণ তো, খুব সুন্দর নানান রকমের ফুল, যা আমি কখনোই দেখিনি। আচ্ছা, এই ফুলগুলোর নাম কি? এগুলো সবই আমার অচেনা। এত বড় বড় ফুলও কি হয় কখনো? শুভ বলল, চলো তোমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে সোনালী কালারের এই ফুলটা দেখছো, এই ফুলটার নাম আমং, আর এই সাদা ফুলটার নাম চিচাং। আমি ওনার মুখে ফুলের নামগুলো শুনে হেসে যাচ্ছি, জোরে জোরে হাসছিলাম। উনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। বাহ, এত সুন্দর সুন্দর ফুল আর তাদের এই অদ্ভুত অদ্ভুত নাম বলে আবার হেসে দিলাম। হঠাৎ শুভ আমার গালে একটা কিস করে বসলো। চুপ হয়ে গেলাম আমি। একটু রাগ দেখিয়ে বললাম, এটা কি করলেন? কোনটা আমার বউ? এই যে এটা। এটা কোনটা? এইটা মানে কোনটা? আপনি মজা করছেন, বুঝেন না? আসলে তোমাকে হাসতে দেখে আমি কি করব না করব বুঝতে পারছিলাম না, তাই একটা কিস করে বসলাম। কেন বউ, কম হয়ে গেল? ওয়েট, আরেকটা গালে দিয়ে সমান করে দিই। না না, একদম না, একটাই ঠিক আছে। শুভ মুচকি হেসে বলল, চলো ওখানে। ওখানে কেন? এখানে তো এত সুন্দর ফুল, আমার তো আর কোথাও যেতে ইচ্ছে করছে না। তাই নাকি বউ? আচ্ছা, আমি তোমায় কোলে করে নিয়ে যাচ্ছি। এই না না বলতেই কোলে নিয়ে নিল। তেমন মানাও করতে পারলাম না। বাবারে, এই আমি কাকে কোলে নিয়েছি? এত ভারী, পারছি না, পড়েই যাব। এই, আপনি হেলে দুলে হাঁটছেন কেন? পড়ে যাব তো। আমার বউটা এত ভারী কে জানতো? বাবা, এই যে এত মোটা মোটা মাসেল দুটো কাজে লাগান, সামান্য আমাকেই পারছেন না, আবার বডি দেখায়। আচ্ছা, আমাকে ভেঙচি কাটা হচ্ছে, সময় হলে দেখিয়ে দেব। শুভর এই 2 হাতে কত শক্তি। হঠাৎ আমাকে অতি যত্নের সাথে আস্তে করে কোল থেকে নিচে নামালো। আমি হা করে তাকিয়ে আছি। এ আমি কি দেখছি? এত ফলের বাগান চোখে জুড়িয়ে যাচ্ছে। কি নেই এখানে? কমলা, আম, লিচু, কলা, কাঁঠাল, মালটা, আঙ্গুর, চেনা অচেনা কত রকমের ফল, সিজনাল আনসিজনাল ফল।
শুভ আমাকে একটা আপেল ছিঁড়ে দিল, নিজে খেলাম। বাহ, কি মিষ্টি, দারুণ স্বাদ। তারপর আঙ্গুর দিল। গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার স্বাদই আলাদা। শুভ বলল, দেখো কি হারামি, এত কষ্ট করে কোলে করে নিয়ে আসলাম, না আমাকে খাওয়াবে না, উনিই খাচ্ছে। বউ, বউগো আমাকে খাইয়ে দাও। কেন, নিজেরটা নিজে খান। দেখলাম মুখটা ভার করে অন্যদিকে তাকিয়ে আছে। আমি একটা আঙ্গুর ছিঁড়ে ওনার মুখে ধরলাম। ওমা, এ কি আমার হাতে আঙুলটাই কামড় দিয়ে দিল। ওমা গো, কি হয়েছে বউ? আঙ্গুরের সাথে সাথে আমার হাতের আঙ্গুলও কামড় বসিয়ে দিয়েছেন। সরি বউ, আই এম রিয়েলি সরি, কান ধরে বলল। তারপর কথা বলতে বলতে শুভকে বললাম, এত এত ফুল দেখলাম, কিন্তু আপনাদের এখানে গোলাপ ফুল দেখলাম না কেন? এই ফুলগুলো কি এখানে হয় না, নাকি পাওয়া যায় না? শুভ কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। তখন খাদিজা এসে বলল, বড় ভাইয়া, বড় মা আপনাকে আর ভাবিকে বাসায় যেতে বলেছেন। শুভ হাত দিয়ে ইশারা করলো। খাদিজা চলে গেল। তারপর আমরা দুজন ভিতরে ঢুকলাম। দেখলাম মা রান্নাঘরে সবাইকে দেখিয়ে দিচ্ছে, এটা এভাবে, ওটা ওভাবে। আমি মায়ের সামনে গিয়ে সালাম করলাম। মা বলল, বেঁচে থাকো, সুখে থাকো, আমার এই ঘরটা আলোয় আলোয় উজ্জ্বল করে রেখো। যাও মা, গোসল করে রেডি হয়ে এসো, আজ তো তোমার বউ ভাত, যাও রুমে যাও। শুভ আমার দিকে তাকিয়ে রইল। আমি শুভকে নিচে রেখে উপরে চলে গেলাম। ভাবছে কি পরব, আজও কি শাড়ি পরতে হবে? কি ঝামেলায় পড়লাম রে বাবা। তখনই শুভ রুমে হাজির। কি হয়েছে প্রিয়া, কি ভাবছ? আচ্ছা, আজও কি আমার শাড়ি পরতে হবে? হ্যাঁ। কেন প্রিয়া? না মানে, না মানে বুঝলাম, বাট মানে কি বউ? এনি প্রবলেম? কি? আসলে আমি শাড়ি পরতে জানি না। কি হবে এখন? শুভ হাসতে হাসতে বলল, বউ তুমি কি বললা, তুমি শাড়ি পরতে জানো না? পেটে হাত রেখে হাসতে লাগলো। হাসি একটু থামিয়ে, আচ্ছা বউ, তুমি যে শাড়ি পরতে জানো না, এটা কেউ জানে? কে? খাদিজা। কথাটা শুনে শুভ কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলো, আমার আর মান সম্মান রইল না বউ। আমার বউ শাড়ি পরতে জানে না? কি লজ্জা, কি লজ্জা। এই থামুন, ভালো ড্রামা করতে জানেন আপনি। এই হাসছেন আবার এই কাঁদছেন, বুঝি না আপনার ব্যাপার স্যাপার। তখনই মা দরজা নক করলো। বৌমা, আমি ভিতরে আসবো? হ্যাঁ মা, আসুন। দেখলাম মায়ের হাতে অনেকগুলো গয়নার বাক্স। বিছানার ওপর রেখে আমাকে কাছে টেনে নিল। বৌমা, এই গয়নাগুলো দেখো। বাক্সটা খুলে চমকে গেলাম। কত সুন্দর গহনা, চকচক করছে, হীরের পাথরগুলো চিকচিক করছে। এ কি মা, আমাকে তো আপনি অনেক গহনা দিয়েছেন, তাহলে আবার এগুলো কেন? মা একটা মুচকি হাসি দিয়ে বলল, কি যে বলো না বৌমা, সেগুলো তো তোমার বিয়ের জন্য দিয়েছিলাম, সবসময় পরবে। আর এইগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আর আজ আমি আমার বৌমাকে দিচ্ছি। আমার দায়িত্ব শেষ, এখন এগুলো তোমার দায়িত্বে থাকবে। এটা আমাদের বংশের বড় বৌদের চিহ্ন স্বরূপ। আমি আশা করি তুমি এগুলো হেফাজতে রাখবে। আজ এই গহনাগুলো পরবে। আর এই নাও, এই শাড়িটা। বাহ মা, কত সুন্দর শাড়িটা। বৌমা, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ মা, বাহ, ভালো লাগলো। এটা আমার বিয়ের শাড়ি, তোমার শ্বশুর আমাকে দিয়েছিল। এটা আজ তুমি পরবে মা। আমি আমার বড় ছেলের বড় বউকে রানীর সাজে দেখতে চাই। কিরে শুভ, তুই এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আয়, তোরা দুজন তোদের অপেক্ষায় রইলাম, বলেই চলে গেল। আচ্ছা, মা কি এমনই হয়? কত ভালো মানুষ এরা। একদিন হলো না এই বাড়িতে এসেছে, আর ওনারা আমাকে এত বিশ্বাস ভরসা করে ফেললো। সত্যি এত ভালো মানুষ পৃথিবীতে আছে বলেই হয়তো পৃথিবীটা এত সুন্দর। কি ভাবছো বউ? কিছু না, যাও তুমি গোসল করে এসো, আমি এখানে ওয়েট করছি। কেন? কেন আবার? আমার বউ তো শাড়ি পরতে জানে না, এখন তো আমাকেই পরাতে হবে, তাই না? প্রিয়া বলল, ইম্পসিবল, আমি আপনার হাতে কখনোই শাড়ি পরবো না, নিজে পরবো, কারো হেল্পের প্রয়োজন নেই আমার। এই বলে চলে গেলাম সবকিছু নিয়ে। বাথরুমে এসে শাওয়ারটা অন করে ভাবছি, রাগ দেখিয়ে তো চলে এলাম, এখন কি হবে? শাড়ি আমি পরবো কি করে? শুভ রুম থেকে না বেরোলে তো খাদিজাকে ডাকতে পারবো না। ধ্যাত, কি যে করি। শাওয়ার নেওয়ার পর শাড়ি পরার ট্রাই করছি, বাট পারছি না, বারবার পেঁচিয়ে যাচ্ছে। হঠাৎ শাড়ি পেঁচিয়ে নিচে পড়ে গেলাম। শব্দ শুনে শুভ ইচ্ছে মতো দরজা ধাক্কাচ্ছে। বউ, কি হয়েছে তোমার? বউ, দরজাটা খুলো। পড়ে গিয়ে উঠতে পারছি না, দরজা খুলবো কিভাবে? হায় রে, বেশি চালাকের গলায় দড়ি। আমার হয়েছে সে অবস্থা। হঠাৎ দেখলাম শুভ আমার পাশে। কি হয়েছে বউ? আমাকে পড়ে থাকতে দেখে কান্না করে দিল। বউ, ব্যথা পেয়েছ? ও তুলে কোলে করে বাথরুম থেকে রুমে নিয়ে আসলো। দেখলাম শুভর চোখে পানি পড়ছে। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। একটা মানুষকে কতটা ভালোবাসলে এমন অস্থির হতে পারে? ও আমার জন্য কাঁদছে, ওর চোখে আমার জন্য জল এসেছে। আজ সত্যি নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এই কে আছো? দেখো, আমি আর একা নই, আমার জন্য কাঁদার কেউ আছে। আমি আজ অনেক হ্যাপি। হঠাৎ খেয়াল করলাম ও হাতে মলম লাগাচ্ছে।
হয়তো একটু কেটে গেছে। তখনই খেয়াল করলাম আমার গায়ের শাড়ি নেই। এ কি, আমার গায়ের শাড়ি কোথায়? পাশে একটা টেডি রাখা ছিল, ওটাকে জড়িয়ে ধরে শুভকে বললাম, এই যে মিস্টার, কি করছেন? আমার শাড়ি কোথায়? বউ, তুমি অস্থির হও না। বাথরুমে যখন ছিলে তখন শাড়িটা তোমার সাথে পেঁচিয়ে গিয়েছিল, তাই ওটা ছাড়তেই শাড়িটা খুলতেই হলো, কারণ তুমি শাড়িটা ভালো করে পরতেই পারোনি। তাই বলে আপনি খুলে ফেলবেন? দেখো বউ, তোমার কষ্ট দেখে আমি আর অন্য কিছু খেয়াল করিনি। এসো, তোমাকে শাড়িটা পরিয়ে দিই। না, আমি নিজেই পরে নিব। হ্যাঁ, দেখেছি তো কেমন শাড়ি পরতে পারো তুমি, হাত পা ভাঙা অবস্থা। কি আর করব, বাধ্য হয়ে ওর সামনে দাঁড়ালাম। ও বলল, আমার চোখের দিকে তাকাও। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম, ও আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর, বউ আর কত দেখবে, আমার তো লজ্জা করছে। আমি চোখ ফিরিয়ে নিতে দেখি আমার গায়ে শাড়ি পরানো। আরে, শাড়ি কখন পরালেন বুঝতেই পারলাম না। বাহ, আপনি তো খুব ভালো শাড়ি পরাতে পারেন। হ্যাঁ বউ, পারি তো। আর দেখো তোমার স্বামী আর কি কি করতে পারে। আমাকে টেবিলে বসিয়ে সাজিয়ে দিচ্ছে, গহনা পরিয়ে দিচ্ছে। আমি অবাক হয়ে দেখছি একটা মানুষের মাঝে এত গুণ কি করে। হঠাৎ একটা বুদ্ধি আসলো, আচ্ছা ওনাকে একটু রাগানো যাক। শুভ চুল আঁচড়াচ্ছিল, তখন বললাম, দেখুন আমি ভাবছিলাম। কি ভাবছিলে বউ? আসলে আমার চুলগুলো আমি অর্ধেক কেটে ফেলবো। এই চুলগুলো ক্যারি করতে অনেক কষ্ট হয়। চুলগুলো আঁচড়াতে শ্যাম্পু করতে কি যে ঝামেলা। হঠাৎ খেয়াল করলাম বর আমার রাহে ফুঁসছে। গাল দুটো লাল টমেটোর মতো হয়ে আছে। চোখের দিকে তাকিয়ে দেখলাম লাল হয়ে আছে। দেখো বউ, তোমার কোনো রাইটস নাই যে আমার চুল কাটার। আরে, আপনার চুল কাটবো কেন? চুল তো কাটবো আমার। শুভ রেগে মেগে বলল, দেখো বউ, তোমার গাল, তোমার ঠোঁট, তোমার চোখ, তোমার নাক, তোমার চুল, তোমার সব সব আমার। আর আমার মাঝে যা আছে সব তোমার। সো বি কেয়ারফুল। আমার কোনো জিনিস আমার অনুমতি ছাড়া নো কাটাকাটি, বুঝলা? চলো নিচে চলো, মা অপেক্ষা করছে। কথাগুলো শুনে খুব ভালো লাগলো। ওনাকে দেখলে দেখতে ইচ্ছে করে। আচ্ছা, তার মানে কি? আমি ওনার কি ভাবছি? উনি আমাকে আয়নার সামনে এনে দাঁড় করালো। পাশে উনি দাঁড়িয়ে বলল, দেখো আমার বউকে কত সুন্দর লাগছে। লজ্জায় নিচে তাকিয়ে রইলাম। আমার বউটা কি লজ্জা পেয়েছে? ওকে, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। কেন, কোথায় যাবেন? কেন, আজকে আমার বউ সাজবে, আমি রেডি হব না? এই বলে চোখের পলকে রেডি হয়ে চলে আসলো। এ কি, এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলেন? হ্যাঁ বউ, মেয়েদের মতো আমার মেকআপ, কাজল, লিপস্টিক, ব্লাশন হয়েছে হয়েছে। বাবারে বাবা, সবকিছু তো জানেন দেখছি। হ্যাঁ, বিয়ে করেছি যেহেতু, এগুলো না জানলে তো নয়, তাই না বউ? ওনার দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছি না। নীল পাঞ্জাবিতে কত সুন্দর যে লাগছে। বউ আসো, নিচে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা দুজন একসাথে নিচে নামছি। সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। দাদুকে মাকে সালাম করলাম। দাদু আমাকে বলল, কি দাদু ভাই, আমার নাতিটা কেমন? দেখলে বৌমা, আমার নাত বউকে আর আমার দাদু ভাইকে কত সুন্দর লাগছে। বাহ, দুজনকে খুব মানিয়েছে। মা বলল, হ্যাঁ বাবা, ঠিক বলেছেন। আমাকে কাছে টেনে কপালে চুমু দিয়ে দোয়া করলেন, বুকে জড়িয়ে নিলেন। আমি কেঁদে দিলাম। কি হলো বৌমা, তুমি কাঁদছো কেন? কিছুক্ষণের মধ্যেই শুভ, দাদু, মা অস্থির হয়ে গেল আমার চোখের পানি দেখে। কি হয়েছে মা, কেউ কিছু বলেছে? আমি মাথা নেড়ে না সূচক জবাব দিলাম। মা বাবার কথা মনে পড়ছে। আমি হ্যাঁ জবাব দিলাম। মা বলল, দেখো বৌমা, মন খারাপ করো না। হ্যাঁ, আমি তোমার মায়ের মতো হতে পারবো না, কিন্তু মায়ের মতো হওয়ার চেষ্টা করবো মা। একটু সময় আমাকে দাও। না মা, আপনার আদর ভালোবাসা না পেলে হয়তো আমি জানতেই পারতাম না যে মায়ের আদর ভালোবাসা এমন হয়। আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতো মা পেয়েছি। আমার কান্না দেখে মাও কেঁদে দিল। আমার চোখের জল মুছে দিয়ে বলল, এই খুশির দিনে কাঁদতে নেই মা, চলো, অনেকটা সময় পার হয়ে গেছে। খাদিজা, ভাত কাপড়ের থালাটা নিয়ে আয় তো মা। খাদিজা বিরাট একটা থালা নিয়ে হাজির। এ কি, এ তো এলাহি আয়োজন। অনেক বড় মাছের মাথা, মুরগির রোস্ট, গরুর ভুনা, ডাল, সবজি, সুগন্ধি পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, বড় মাছের কালিয়া, সর্ষে ইলিশ, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, দই, সেমাই, পায়েস, মিষ্টি, আরো অনেক কিছু। মা বলল, শুভ, থালাটা হাতে নিয়ে প্রিয়ার হাতে দিয়ে বলো, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। শুভ চুপ করে থালাটা হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। থালাটা হাতে ধরলাম। শুভ থালাটা টেবিলে রাখলো। যখনই আমি ওকে সালাম করতে যাব তখনই ও আমাকে ধরে বলল, কি করছো বউ? আপনাকে সালাম করব কেন? এটা তো আমার কর্তব্য। না, এটা ভুল। তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে, হৃদয়ে, বুঝলে বউ? তারপর খাওয়া দাওয়া করে বসলাম সবাই। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। মা বলল, বৌমা, রাত তো হয়ে গেল, চলো মা, রাতের খাবারটা খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। না মা, এখন আমি আর কিছু খাবো না, আমি যাচ্ছি। একদম না, রাতে না খাবার খেয়ে ঘুমালে শরীর খারাপ হবে। চলো। মা জোর করে নিজের হাতে খাইয়ে দিল।
তারপর মাকে বিদায় দিয়ে রুমে গিয়ে দরজাটা খুলতেই অবাক। লাইট অফ, ছোট ছোট মোমবাতি জ্বালানো, এক কথায় সুন্দর করে সাজানো রুমটা। ভিতরে পা দিতেই চমকে গেলাম। নিচে তাকিয়ে দেখি গোলাপের পাপড়ি পুরো রুমে ছড়ানো। এত পাপড়ি কোথা থেকে এলো? দেখলাম টেবিলে দেওয়ালে সব জায়গায় গোলাপ ফুল। আস্তে আস্তে এগোলাম, দেখলাম বিছানায় তাকিয়ে দেখি গোলাপের পাপড়ি দিয়ে লাভ আঁকা। বাহ, কত সুন্দর। আচ্ছা, শুভ এত কিছু কখন করলো? ও তো আমার পাশে ছিল। তখনই আমার পেছন থেকে হাতের ছোঁয়ায় কোমর থেকে পেটে জড়িয়ে ধরল। আমি শিহরিত হয়ে দাঁড়িয়ে রইলাম। ও আমাকে আলতো ছোঁয়ায় আদর করতে লাগলো। আমি ওর ছোঁয়ায় হারিয়ে গেলাম। ও আস্তে করে আমায় বিছানায় শুয়ে দিল আর আমার কপালে চুমু দিয়ে আমার শাড়ির আঁচলটা সরিয়ে আদর করতে লাগলো। কিছুক্ষণ পর নিজের হুঁশ ফিরল। এক ধাক্কা দিয়ে শুভকে ফেলে দিলাম। শুভ ফ্লোরে গিয়ে পড়ল। হঠাৎ করে কি হয়ে গেল? শুভ কিছুই বুঝতে পারল না। ব্যথা পেয়ে কুকড়ে উঠল। আমি বিছানা থেকে উঠে নিজের শাড়িটা ঠিক করে অন্যদিকে তাকিয়ে আছি। শুভ কষ্ট করে উঠে, কি হয়েছে প্রিয়া? তুমি এমন করলে কেন? আপনি যা করলেন তা ঠিক করেননি। আমি ভুলটা কি করেছি? তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে, আর যা হচ্ছিল তা তোমার আমার সম্মতিতে হচ্ছিল। হঠাৎ কি হলো তোমার? দেখুন, আমি এগুলোর জন্য এখনো প্রস্তুত নই। আমি সময় চাই। কেন? আমাকে তোমার পছন্দ নয়? আমাকে কি তোমার ভালো লাগে না? আমার কি কোনো ভুল হয়েছে বলো? আমি শুধরে নেব। প্লিজ, তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না। আমি তোমাকে আপন করে পেতে চাই, তোমাকে আমার বুকে জড়িয়ে রাখতে চাই। তুমি কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছ? বলো, বলো বউ। দেখুন, আমি এত কিছু বলতে পারবো না। আপনি এখান থেকে চলে যান। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। ও কিছু না বলে চোখ মুছতে মুছতে চলে গেল। তখনই প্রিয়া বিছানায় বসে কাঁদতে লাগলো। হায় হায়, আমি এটা কি করলাম? কেন করলাম? কি হয়েছিল আমার? ছি ছি, ছেলেটা আমাকে এত ভালোবাসে, এত কেয়ার করে, আর তাকে আমি ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিলাম। নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছে ও। আমাকে কষ্ট থেকে তুলে এনে সুখের ঘরে জায়গা দিয়েছে। দিয়েছে মায়ের ভালোবাসা, দাদুর আদর আর ওর সম্মান। আর সেই আমি ওকে ওর প্রাপ্য জিনিস ওকে দিতে পারছি না। আমার সবকিছু তো ওর, তাহলে ওকে কেন আমি ফিরিয়ে দিলাম? না, কোথায় গেল ও? রুম থেকে বেরিয়ে সব জায়গায় খুঁজলাম, কিন্তু পেলাম না। ব্যর্থ হয়ে রুমে এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে। বিছানায় তাকিয়ে দেখে শুভ নেই। তার মানে ও রাতে বাড়ি ফিরেনি। কোথায় গেল? নিচে দেখলাম মা, দাদু সবাই। মাকে জিজ্ঞেস করলাম, মা, শুভ কোথায়? কেন বৌমা, এত সকালেও আবার কোথায় গেল? রাতের কথা আর মাকে জানালাম না। বৌমা, চিন্তা করো না, ও একটু পরই ফিরে আসবে। দরজার দিকে তাকাতেই চোখে পানি এসে বলল, কি করব না করব? মা বলল, যাও মা, রুমে যাও। আমি চোখের পানি আড়াল করে রুমের দিকে এগোলাম। রুমে এসে কাঁদছি, তখনই কারো স্পর্শ। সাথে সাথে তাকিয়ে দেখলাম দাদু। দাদুকে দেখে চোখের পানি মুছে ঘোমটা দিয়ে দাদুকে বসতে দিলাম। এ কি দাদু, তুমি এত কষ্ট করে কেন উপরে এলে? আমাকে ডাকলেই তো আমি নিচে যেতাম। দাদু বলল, দাদু ভাই, নিচে ডাকলে তো তোমার এই অবস্থা জানতে পারতাম না। কি হয়েছে দাদু ভাই? দাদুর কথাটা শুনে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। জোরে জোরে কেঁদে দিলাম। দাদু আমার মাথায় হাত রেখে, শান্ত হও দাদা ভাই। এই স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান তো থাকবেই, তাই বলে তুমি এভাবে ভেঙে পড়বে? শুভ তোমাকে অনেক ভালোবাসে, আমি জানি ও কোথায়। আমি ওকে এখনই নিয়ে আসছি, তুমি কেঁদো না। আমি দাদুর কথা শুনে খুশি হয়ে বললাম, সত্যি দাদু, ও এখনই আসবে। হ্যাঁ দাদু ভাই। এই কথাটা বলে দাদু চলে গেল। আমি আলমারি থেকে সেদিনের নীল শাড়িটা বের করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে শাড়িটা কোনো রকম পরে সেজে বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ কারো আসার শব্দ। আমি চমকে উঠলাম। নিশ্চয়ই নিশ্চয়ই শুভ এসেছে। আমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। আমাকে আমার মনের কথা ওকে জানাতে হবে। আমি বলবো আমি ওকে কতটা ভালোবাসি। তখনই পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে নিজের সাথে চেপে ধরল। ছোঁয়াটা অন্যরকম মনে হলেও মাথা নিলাম না। কাল আমার এমনটা করা একদমই ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আপনি যা বলবেন তাই হবে। আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত। ও আমাকে আরো জোরে চেপে ধরল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ও সামনে এসে আমাকে জড়িয়ে ধরল, আর আমিও ওকে জড়িয়ে ধরলাম। তখনই কেউ দরজা খুলে প্রবেশ করলো। পেছনে তাকিয়ে দেখি শুভ। আমি অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে রইলাম। এ কি, শুভ ওখানে? তাহলে আমি কাকে জড়িয়ে ধরলাম? তখনই তাকিয়ে দেখি অন্য কেউ। এ কি, আপনি কে? শুভ বলল, কেন, জড়িয়ে ধরার সময় দেখনি? না মানে, থাকবো। ও আমার ছোট ভাই রোহান। আর রোহান এই তোর ভাবি। বাহ ভাবি, তুমি তো জাক্কাস, খুব সুন্দর। আর তুমি যেভাবে আমাকে জড়িয়ে ধরেছ, আমার কিন্তু খারাপ লাগেনি। মজা করলাম। এই কথাটা শুনে শুভ রোহানকে নিয়ে রুম থেকে চলে গেল। কি হচ্ছে এসব আমার সাথে? শুভ তো কখনো বলে নাই যে ওর ছোট ভাই আছে।
শুভ কি ভাববে এখন? এমনিতে ও কষ্ট পেয়ে আছে, তার উপর এরকম দৃশ্য। ছি, কেনই বা তাকালাম না ওর দিকে? আর রোহানি বা কেমন, আমাকে কিভাবে জড়িয়ে তুললো? কি করবো এখন? রুম থেকে বেরিয়ে নিচে চলে গেলাম। দেখলাম সবাই নিচে রোহানের সাথে কথা বলছে, আর শুভ এক কোণে বসে আছে। আমাকে নিচে নামতে দেখে ও বাইরে চলে গেল। মা বলল, এই যে বৌমা, এখানে এসো, এই তোমার ছোট দেবর রোহান। রোহান বলল, হ্যাঁ মা, ভাবির সাথে কোলাকুলি করেই পরিচয় হয়েছে। মানে? মজা করলাম। মা মুচকে একটা হাসি দিয়ে বলল, নে তোরা দুজন কথা বল, আমি দেখি রান্নাঘরের কি অবস্থা। এই বলে মা চলে গেল। ছেলেটা যে শুভর ভাই মনেই হচ্ছে না, কেমন করে তাকাচ্ছে আমার দিকে। ওর এমন তাকানো দেখেই আমি শাড়িটা ঠিক করে নিলাম। যখনই চলে আসবো, রোহান বলল, ভাবি খারাপ নজরে তাকিয়ে আছে। বাহ ভাবি, মনেই হয় না যে আপনার বিয়ে হয়ে গেছে। কি রূপ, কি যৌবন, দেখে যে কোনো ছেলের মাথায় নষ্ট হয়ে যাবে। সব ভালো জিনিস কেন ভাইয়ার নজরেই আগে পড়ে? প্রিয়া বলল, কি বলছো বলো তো? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার বড় ভাবি। হ্যাঁ জানি তো, তাই বলে কি একটু দুষ্টুমি করতে পারবো না? ভাইয়ার পরে তো আমার স্থান, শুধু ভাইয়ের খেয়াল রাখলেই হবে না, ভাইয়ার সাথে সাথে আমারও খেয়াল রাখতে হবে। দেখলাম ও আমার বুকের দিকে তাকিয়ে কথাগুলো বলল। ছেলেটা তো সুবিধার না, শুভর মতো ছেলের ভাই কখনো রোহান হতে পারে না। এ তো একটা বদমাশ, এর থেকে সাবধানে থাকতে হবে। রোহান বলল, ভাবি আপনার হাতটা দিন তো। কেন? পরে বলছি, আগে দাও। না, না পেরে আমার হাতটা রোহানের দিকে এগিয়ে দিলাম। আমার হাতটা ধরে বলল, বাহ ভাবি, কত নরম তোমার হাত, কত ভালো লাগছে ধরতে। রোহান আমার হাতটা এমন করে ধরেছে কেন? ওর ছোঁয়ার মধ্যে কোনো মাধুর্যতা নেই, কেমন জানি অস্বস্তি হচ্ছিল। ঠিক তখনই শুভ এসে থমকে গেল। ও আমার হাতের দিকে তাকিয়ে রইল। দেখলাম ওর চোখগুলো লাল হয়ে গেছে, খুব রাগ রাগ ভাব দেখা যাচ্ছে। আমি রোহানের হাত থেকে আমার হাতটা ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু রোহান ছাড়ছে না। কি হলো ভাবি, এতক্ষণ তো ভালোই ছিলাম দুজন, এখন তুমি ভাইয়াকে দেখে হাত ছাড়িয়ে নিচ্ছ যে? ভাইয়াকে ভয় পাও নাকি তুমি? তুমি ভয় পেও না, ভাই কিছু বলবে না। শুভ কিছু না বলে উপরে চলে গেল। আমি কোনো রকমে হাতটা ছাড়িয়ে রুমে চলে গেলাম। দেখি শুভ নিজের হাতটা দিয়ে দেওয়ালে আঘাত করছে। আমি দৌড়ে গিয়ে ধরলাম, দেখলাম হাতে রক্ত। কি করছেন কি আপনি? কেন এমন করছেন? দেখুন তো হাতে কতটা কেটে গেছে, রক্ত বের হচ্ছে। শুভ হাতটা আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি এত কষ্ট করে উপরে আসতে গেলে কেন? তোমরা দুজন তো ভালোই সময় কাটাচ্ছিলে। যাও রোহানের কাছে যাও, আমাকে তো তোমার ভালো লাগে না। আপনি আমাকে ভুল বুঝছেন, আসলে থাকবো, ওসব কথা আমার শোনাতে হবে না। এই বলে আবারও রক্তমাখা হাত নিয়ে বাইরে বেরিয়ে গেল। না, আমাকে শুভকে আটকাতেই হবে। এই কাটা হাত নিয়ে ও কোথায় গেল? ও আমায় ভুল বুঝছে, আমাকে ওর কাছে যেতেই হবে, আমার মনের কথা ওকে শুনতেই হবে। দৌড়ে রুম থেকে সিঁড়ির কাছে গেলাম, দেখলাম শুভ দরজার বাইরে চলে গেছে। না, তাড়াতাড়ি যেতে হবে, না হলে দরজাটা বন্ধ হয়ে যাবে আর আমি বাইরে বেরোতে পারবো না। এই বলে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শাড়ির সাথে পা লেগে পড়ে গেলাম। পায়ে অনেক ব্যথা করছে। দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজাটা বন্ধ হয়ে যাবে। দৌড়ে দরজার ফাঁক দিয়ে বেরোলাম। আল্লাহ, এইবারের মতো বের হতে পেরেছি, কিন্তু শুভ কোথায়? কোন দিকে যাব আমি? এখানে তো রাস্তাটা 3 দিকে মোড় নিয়েছে, ডানে বাগান, আর বাগানে তো শুভ যাবে না। এখন আমি বামে যাব নাকি সোজা যাব? উফ, কোন দিকে যাব? হঠাৎ বাম দিক থেকে একটা গাছ নড়তে দেখলাম। না, বামিয়ে যাই। আল্লাহ তুমি রক্ষা করো বলেই পাটা বাড়িয়ে দিলাম। যাচ্ছি আর যাচ্ছি, কিন্তু শুভর দেখা পাচ্ছি না। আবছা অন্ধকার থেকে এখন ক্রমাগত অন্ধকারই যাচ্ছে। যত দূর তাকাচ্ছি বড় বড় বিশাল আকৃতির পুরনো গাছ। আচ্ছা, আমি কি জঙ্গলের গভীরে এসে পড়েছি? তাহলে আমার কি হবে? কোন দিক দিয়ে বেরোবো? তাহলে কি আমি রাস্তা হারিয়ে ফেললাম? এখন কি হবে? তখনই একটা মোটা গলার আওয়াজ, তোমার কিছু হবে না সোনামণি, আমি তো আছি। আমি ভয়ে কান চেপে ধরলাম। কি ভয়ঙ্কর হাসি! আমি দৌড়াতে লাগলাম। হঠাৎ আমার সামনে একটা কালো কুচকুচে রক্তমাখা দানব আকৃতির মানব দেখেই বমি এসে পড়ল। ভয় ভয় বললাম, কে আপনি? কেন আমাকে ভয় দেখাচ্ছেন? কি চান আমার কাছে? তখনই দানবটা হেসে বলল, তুমি তো খুব বুদ্ধিমতী। আমি চাই, আমি তোমাকে চাই সোনা পাখি। আমার সামনে এগিয়ে মুখের সামনে এসে, সোনা পাখি আমি তোমার দেহটা চাই। কি ভয়ঙ্কর হাসি, বিশ্রী পচা গন্ধ, মুখ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছিল। আমি ওকে ধাক্কা দিয়ে দৌড়াতে লাগলাম, আর শুভ শুভ বলে চিৎকার করে ডাকছি। শুভ, শুভ, তুমি কোথায় শুভ? অন্ধকার জঙ্গলে দৌড়াচ্ছি। হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। দানবটা বলল, কোথায় পালাবে তুমি সোনা পাখি? তুমি আর কারো নাও, শুধু আমারই হবে।
আমি তোমাকে অনেক আদর করব সোনা পাখি। এই বলে ও হাত দিয়ে ইশারা করতে আমার শাড়ির আঁচলটা ওর হাতে চলে গেল। শাড়িটা টানছে আর বলছে, কাছে এসো সোনা পাখি। অনেক শক্ত করে ধরে রেখেছে আঁচলটা, আমি টেনেও ধরে রাখতে পারছি না। হঠাৎ পুরো শাড়িটা খুলে গেল। দানবটা আমার শাড়ি নিয়ে ঘ্রাণ শুকতে লাগলো। দানবটা বলল, আহ কি ভারী সুন্দর গন্ধ, আহ এজন্যই তো মানুষের শরীর আমার এত ভালো লাগে। আজ তোমার পালা। তখনই আমি দৌড়াতে লাগলাম, শুভ বাঁচাও আমায়, তোমার প্রিয়া তোমাকে ডাকছে, শুভ শুভ। তখনই কারো বুকের সাথে ধাক্কা খেলাম। কি সুন্দর ঘ্রাণ, যেমনটা আমি পুকুর পাড়ে পেতাম। জড়িয়ে ধরলাম ওকে। তখনই শুভ বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর কি হলো জানি না, চোখ খুলে দেখলাম আমি আমার রুমে আছি। শুভ আমার হাত ধরে পাশেই বসে কাঁদছে। আমি ধরপড়িয়ে উঠলাম আর বিছানা থেকে নেমে শুভর পায়ে ধরে কাঁদতে লাগলাম। আমায় ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি। বিশ্বাস করো, সেদিন রাতে কি হয়েছিল আমি জানি না, কিন্তু হ্যাঁ, সেদিন যা করেছি ভুল করেছি। আর রোহানের সাথে আমার খারাপ কিছু ছিল না। আমাকে তুমি ইগনোর করো না শুভ, আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ তোমার থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। এ বলে কাঁদতে লাগলাম। শুভ আমাকে ওর পা ছাড়িয়ে বিছানায় তুলে বসালো, চোখের পানি মুছে দিল। তুমি কেঁদো না বউ, তোমার কান্না আমি একদম সহ্য করতে পারি না। তুমি কোনো ভুল করনি, কোনো অন্যায় করনি। আমার বউটা কোনো ভুল বা অন্যায় করতেই পারে না। আমার দিক থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, বউ তোমার শাড়িটা রক্তমাখা অবস্থায় ছিল, তাই শাড়িটা তোমাকে পরায়নি। তুমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসো। বুঝলাম হয়তো সেদিনের ব্যবহারে শুভ আমার দিকে তাকাচ্ছে না, কিন্তু না, আমি আর তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করব না। মনে মনে বললাম, আচ্ছা জঙ্গলের ওটা কি ছিল, কি ভয়ঙ্কর দেখতে? ওটা কিছু না, ওসব কথা ভুলে যাও। আর হ্যাঁ, তুমি আমাকে না বলে বাড়ির বাইরে কেন গেলে? আজ যদি তোমার কিছু হয়ে যেত? তখন প্রিয়া বলল, কি আর হতো, মরে যেতাম। শুভ একটা চিৎকার দিয়ে বলল, প্রিয়া এই কথা দ্বিতীয়বার যেন তোমার মুখে না শুনি। তোমার কিছু হলে আমার কি হতো? দুনিয়ায় আমি কাউকে বাঁচতে দিতাম না। তুমি আমার, শুধু আমার। ভুলেও মুখে এই কথা আনবে না, মনে থাকবে? শুভর ধমক শুনে আমি ভয় পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, আর কখনো বলবো না। এই বলে আলমারি থেকে শাড়িটা নিয়ে বাথরুমে চলে গেলাম। বাবারে বাবা, কত রাগ ওনার। না না, আর কখনো ওকে রাগানো যাবে না। তাড়াতাড়ি শাওয়ার শেষ করে শাড়ি পরে বের হলাম। শুভ আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। অবাক হয়ে শুভ বলল, বউ তুমি শাড়ি পরেছ? তাহলে শাড়ি পরা শিখে গেছ? কিন্তু একটু ভুল হয়েছে, কোনো ব্যাপার না। শাড়ির কুচুগুলো বামে নয়, ডানে দিবা। আর শাড়ির আঁচলটা সুন্দর করে গুছিয়ে সামনে আনবা। দেখো পেছনে পেঁচিয়ে রয়েছে, ঠিক করো যেভাবে বললাম। প্রিয়া বলল, জানি তো তুমি আমার উপর রেগে আছো, তাই নিজ থেকে শাড়িটা ঠিক করে দিলে না। আমি ইচ্ছে করে ভুল করেছি, কিন্তু তুমি ধরেই দেখলে না। থাক, কোনো ব্যাপার না। এতদিন তুমি বারবার নানা অজুহাতে আমার সামনে এসেছো, কাছে এসেছো, ছোঁয়ার চেষ্টা করেছো, কিন্তু আমি তোমাকে বারবার ফিরিয়ে দিয়েছি। কিন্তু না, আজ আমি তোমার কাছে যাব, আমার সবকিছু তোমাকে উজাড় করে দিব। আমার মনের যত ভালোবাসা সব তোমায় দিব। মনে মনে বললাম কথাগুলো। আমি শুভর কাছে গিয়ে ওর চোখের দিকে তাকালাম, ওকে জড়িয়ে ধরলাম। দেখলাম আমার বরটা আমায় জড়িয়ে ধরছে না। কি আর করব, সুযোগ তো আমার কতই ছিল, কিন্তু আমি কাজে লাগাইনি। আজ নিজের লজ্জার কথা বাদ দিয়ে স্বামীর লজ্জায় ভাঙতে হবে। ওর শার্ট খুলে ওকে বিছানায় শুয়ে দিলাম। তারপর ও বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। এই যে মিস্টার শুভ, কিছু বলছেনও না, কিছু করছেনও না, সবকিছুকে আমিই করব? এখনো কি আমার উপর রেগে আছো? কি হলো, কিছু বলছো না যে? ধ্যাত, চলে যাচ্ছি। তখনই শুভ টান দিয়ে ওর কাছে টেনে নিল। তারপর শুরু করলাম নতুন জীবন। হঠাৎ পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে গেল। কোনো রকম নিজেকে শুভর থেকে ছাড়িয়ে নিলাম। দেখলাম ও ঘুমাচ্ছে। কি নিষ্পাপ ওর মুখটা। ঘুমন্ত অবস্থায় ওকে দারুণ লাগে। বিছানার দিকে তাকাতেই কি নাজেহাল অবস্থা। আস্তে করে উঠে কাপড়গুলো নিয়ে বাথরুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে আসলাম। দেখি শুভ এখনো ঘুমাচ্ছে। নিচে গেলাম, সবাই হাসি মুখে আমার দিকে তাকালো। আমিও হাসি মুখে খাদিজার সাথে হাত লাগালাম। খাদিজা বলল, কি করছেন ভাবি? বড় মা দেখলে খুব বকবে আমায়। আমি চা করে দিয়েছি। খাদিজা দুষ্টুমির স্বরে বলতে লাগলো, ভাবি আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? যেন মনে হচ্ছে রাতে একটু ঘুমাননি। ওর কথা শুনে বাকি মেয়েগুলো হেসে দিল। প্রিয়া বলল, না খাদিজা, তেমন কিছু না, আসলে মানে।
না মানে কাল রাতে এমনি কেন জানি ঘুম আসছিল না। কথাটা শেষ করে যখনই চলে আসবো খাদিজা বলল, কোথায় যাচ্ছেন ভাবি? আর লজ্জা পাচ্ছেন কেন? আমি লজ্জা পেয়েছি? কই না তো। হেসে হেসে বলল খাদিজা, ঠিক আছে ভাবি, নিন আপনার আর ভাইয়ের চা। বড় মা আর দাদুরটা রুমে দিয়ে এসেছি, আপনারটা আর ভাইয়ারটা রুমে নিয়ে যান। আমি চা নিয়ে যাব? শুভর সামনে যেতে কেন জানি লজ্জা লাগছে। কি যে করি, এখন চাটা না নিলেও ওরা আরো মজা করবে আমাকে নিয়ে। তাই ট্রেটা হাতে নিয়ে রুমে চলে আসলাম। আস্তে আস্তে চাটা টেবিলে রেখে যে চলে আসবো তখনই শুভ হাত ধরে টান দিয়ে ওর কাছে টেনে নিল। কি করছো? ছাড়ো আমায়। কেন, অন্য কাউকে ধরেছে নাকি যে ছেড়ে দিব? আমি আমার বউকে ধরেছি, ছাড়বো না। তুমি পারলে নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নাও। তারপর আমি অনেক চেষ্টা করেও ছাড়াতে পারিনি। ব্যর্থ হয়ে চুপ করে বসে রইলাম। ও আমাকে জড়িয়ে ধরে ডুলছে আর বলছে, তোমার গায়ে অত শক্তি নেই, আমার সাথে কখনোই পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না। চা খাও, নইলে ঠান্ডা হয়ে যাবে। তারপর কাপটা এগিয়ে দিলাম। 1 কাপ চা দুজন মিলে খেলাম। এভাবে মা দাদু শুভর সাথে ভালোই কাটছে দিনগুলো। সেদিনের পর থেকে রোহানকে আর দেখা যায়নি। না দেখাই ভালো। খারাপ জিনিস যত দূরে থাকে ততই ভালো। থাকুর কথা। এমনভাবেই হাসি খুশিভাবে পার করলাম 2টা মাস। 2 মাস পর শুভ আর আমি বিকেলে শুয়ে আছি, তখনই মায়ের ডাক। শুভ, শুভ, বৌমা নিচে এসে দেখো কে এসেছে, তাড়াতাড়ি এসো। আমি উঠে শুভকে ডাকছি। শুভ, ওঠো, ছাড়ো তো আমাকে, দেখো মা ডাকছে। ও উঠে শার্ট পরল। আমি শাড়িটা ঠিক করে দুজনে বের হলাম। দেখলাম একটা লোক বসে আছে, সাথে মা দাদু ও শুভ। লোকটাকে দেখেই হাসি দিয়ে বলল, বাবা তুমি কখন এলে? গিয়ে সালাম করলো। এই তো বাবা, কিছুক্ষণ হলো। শুভ বলল, প্রিয়া আমার বাবা। আমি গিয়ে সালাম করলাম। উনি বললেন, মাশাআল্লাহ, কত সুন্দর আমার বৌমা। তোমার কথা শুভ, দাদু, তোমার শাশুড়ি মায়ের কাছে অনেক শুনেছি। তা মা, তুমি নাকি ভালো করে চা বানাতে পারো, তা আমি কি ভাগ পাবো? বলেই হেসে দিল হা হা করে। প্রিয়া বলল, হ্যাঁ বাবা, আমি এখনই সবার জন্য চা করে আনছি। কথাটা বলার পর দেখলাম সবাই খুশি। আমি রান্নাঘরে চলে গেলাম। খাদিজা ছিল আমার সাথে। সবার জন্য চা বিস্কিট দিলাম। বাবার সাথে অনেক কথা বললাম। বাহ, খুব ভালো একজন মানুষ। সত্যি সবাই খুব ভালো। হঠাৎ বাবা শুভকে বলল, শুভ উপরে চল, তোর সাথে কিছু কথা আছে। এই বলে ওরা দুজন উপরে গেল আর অনেকক্ষণ পর নিচে আসলো। খেয়াল করলাম শুভর মনটা খারাপ। তারপর সবাইকে খাওয়ালাম। খাওয়ার পর দাদুকে রুমে দিয়ে আসলাম। আমার রুমে গিয়ে দেখি শুভ বারান্দায়। কি হলো শুভ, তুমি এই সময় বারান্দায় কি করছো? আর তখন বাবার সাথে কথা বলার পর থেকে তোমার মনটা খারাপ, কি হয়েছে? শুভ বলল, আসলে একটা কাজের জন্য আমাকে কিছুদিন বাইরে থাকতে হবে। বাবা সামলাতে পারছেন না, তাই আমাকে যেতে হবে। কিন্তু তোমাকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না প্রিয়া। প্রিয়া বলল, কি যে বলো না, কি হবে বলো তো? কাজের জন্য যেতে হবে তো। বাবা এই বয়সে আর কত সামলাবে বলো? তোমার তো উচিত ওনাকে হেল্প করা, ওনার দায়িত্বগুলো নিজে বুঝে নেওয়া। তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে সবার সাথে ভালো থাকবো। তুমি নিশ্চিন্তে যাও, এখানে তো সবাই আছে। তো কবে যাবে? কাল। কিন্তু তোমাকে নিয়ে আমার থেকেই যাচ্ছে। তারপর শুভর হাত থেকে একটা আংটি বের করে আমার হাতে পরিয়ে দিল। বললাম, এটা কেন শুভ? আংটি দিয়ে কি হবে? এটা সামনে এনে আমাকে 3 বার ডাকবে আর আমি তখনই চলে আসব। কি যে বলো না তুমি, তা কখনো হয় নাকি? তুমি মজা করছো আমার সাথে নাকি? এটা জাদুর আংটি যে আমি ডাকলেই চলে আসবে? হাউ ফানি। এটা যেমনই হোক, আমি যা বললাম তুমি তাই করবা। প্রমিস করো আমি না আসা পর্যন্ত এটা হাত থেকে খুলবে না। মনটা খারাপ করে বললাম, আচ্ছা খুলবো না, তুমি যা বলবে তাই হবে। খুশি? এখন তো একটু হাসো। তারপর ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। সারা রাত ওর বুক থেকে আমাকে একটুও সরায়নি। সকালে দুজনে একসাথে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। মনটা খারাপ হয়ে গেল। ওকে আমি কিভাবে বিদায় দিব? না, ওকে আমি বিদায় দিতে পারবো না। কেঁদে দিলাম। তখনই শুভ আমাকে দেখেও কেঁদে দিল। না, আমি যদি এভাবে কাঁদি তাহলে ও যাবে না, আমাকে শক্ত হতে হবে। শুভ বলল, কি করছো? মা দাদু এখনই চলে আসবে, চোখ মোছো। মন খারাপ করো না, আমি ভালো থাকবো, তুমি নিজের খেয়াল রেখো। তখনই বাবা মা দাদু এসে শুভকে বোঝালো। বাবা দাদু শুভকে এগিয়ে দেওয়ার জন্য ওর সাথে গেল। আজ নিজেকে অনেক একা মনে হচ্ছে, খুব একা লাগছে। শুভকে খুব মিস করছি। না, অস্থির লাগছে। পারবো না আমি ওকে ছাড়া থাকতে। কাঁদছি আর কাঁদছি। শুভ কি করে আমাকে ছাড়া থাকবে? ওকে ছাড়া আমি থাকতে পারছি না কেন?
আলমারি থেকে ওর নীল পাঞ্জাবিটা বের করে ওর গায়ের ঘ্রাণ শুকিয়ে যাচ্ছে বিছানায় গিয়ে ওর পাঞ্জাবিটা বুকে নিয়ে কোনো রকমে রাতটা পার করলাম। সকালে নিচে নেমে দেখি মা এবং দাদু। বললাম, মা, বাবা কোথায়? মা বলল, কাল শুভকে এগিয়ে দিতে গিয়ে উনিও চলে গেলেন। তা মা, মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি শুভ চলে আসবে। আর শোনো, তোমার দাদু আর আমি আমাদের একটা এতিমখানা আছে, সেখানে যাচ্ছি। বাচ্চাদের কিছু কাপড় চোপড় আর খাবার দিয়ে আসি। তুমিও আমাদের সাথে চলো, একটু ঘুরলে ভালো লাগবে। দাদু বলল, হ্যাঁ দাদু ভাই, চলো আমাদের সাথে। না দাদু, আমার ভালো লাগছে না, সকাল থেকে মাথাটা ঘুরছে, তোমরা যাও, আমি একা থাকতে পারবো। মা বলল, সে কি বৌমা, তুমি তো আমাকে কিছুই বলনি, আমি এখনই ডক্টরকে কল করছি। না মা, আপনি অস্থির হবেন না, আমি ঠিক আছি, আপনারা যান। আর আমি একা কোথায়? খাদিজা তো আছে আমার সাথে, তোমরা নিশ্চিন্তে যাও। তারপর মা আর দাদুকে বিদায় দিলাম। তারা চলে গেল। খাদিজা আমাকে নাস্তা দিল। খাদিজা, কি দিয়েছ? কেন ভাবি? ডিম, পাউরুটি, মাখন আর কফি। না খাদিজা, এসব খাবো না, আমাকে একটু স্যুপ করে দিবে, টক টক খেতে ইচ্ছে করছে খুব। কি ব্যাপার ভাবি, খুশি সংবাদ নাকি? না না, তেমন কিছু না, কাল রাতে ঘুম হয়নি হয়তো, তার জন্যই। এখনই করে দিচ্ছি ভাবি। কিছুক্ষণের মধ্যেই খাদিজা স্যুপ এনে দিল। একটু খেয়েই বমি পেয়ে গেল। সাথে সাথে বেসিনে গিয়ে হালকা বমি করলাম। খাদিজা মাথায় পানি ঢেলে চেয়ারে বসালো, সাথে সাথে লেবু পানি দিল। পানিটা খেয়ে একটু ভালো লাগছে। খাদিজা বলল, ভাবি চলুন আপনাকে রুমে দিয়ে আসি, একটু ঘুমালে ভালো লাগবে। ও ধরে আমাকে রুমে শুয়ে দিল। খাদিজা চলে যাওয়ার পর চোখটা বুজে এলো। হঠাৎ কারো ছোঁয়া আমার পা ছুঁয়ে হাঁটু পর্যন্ত চলে এলো। আমি চমকে উঠলাম। চোখ মেলে দেখি রোহান। এ কি রোহান, এ কি ধরনের ব্যবহার? ছাড়ো পা, একটা অসভ্য অভদ্র ছোট লোক ছেলে কোথাকার। বড় ভাইয়ের বউকে কিভাবে সম্মান দিতে হয় জানো না? তোমার ভাই যদি জানতে পারে তুমি আমার সাথে অসভ্যতামি করছো, তাহলে তোমার কি অবস্থা করবে তা তুমি নিজেও জানো না। রোহান বলল, কে ভাই, কার ভাই? শুভ আমার ভাই না, ও আমার কিছুই হয় না। শুভর ভয় তুমি আমাকে দেখাচ্ছ? ও অনেক জ্বালিয়েছে আমাকে, এবার আর ওকে কোনো ছাড় দেব না, মেরেই ফেলবো, আর তোমাকে আমার করে নিব। এই বলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। অনেক চেষ্টা করছি ছাড়ানোর, কিন্তু পারছি না। টেবিলের উপরে ফুলদানিটা রাখা ছিল, কোনো রকমে ওটা হাতে নিয়ে ওর মাথায় মারলাম, সাথে সাথে নিচে পড়ে গেল। আমি চিৎকার করে খাদিজাকে ডাকতে লাগলাম। বিছানা থেকে উঠে যেই দরজার সামনে যাব, তখনই ও আমার হাত ধরে বিছানার দিকে টানতে থাকে। তখনই খাদিজা এসে বলল, এই জানোয়ার, ভাবিকে ছাড় বলছি, অনেক জ্বালিয়েছিস। জিন রাজ্যে তোর জন্য আমরা ছেড়ে দিয়ে এখানে এসে বাস করছি। জিন রাজ্যের প্রত্যেকটা মেয়েকে তুই জ্বালিয়েছিস, অনেক মেয়ের জীবন তুই নষ্ট করেছিস। তোর জন্য জিন রাজ্যের কোনো মেয়ে ঘর থেকে বেরিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে দেখেনি। বড় ভাইয়া তোকে অনেক ছাড় দিয়েছে, মাফ করেছে যেন তুই ভালো হয়ে যাস। না, তুই তো ভালো হবার নয়, সেই নামই নিলি না, জানুয়ারি রয়ে গেলি। ভাই যদি জানে তুই ভাবিকে অসম্মান করছিস, তোকে আর আস্ত রাখবে না, তোর দেহ থেকে মাথাটা ফেলে দিবে। রোহান বলল, বাহ, ভালো কথা শিখেছিস তো, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, তুই আমাকে ধমকাচ্ছিস। ও এখন আমার হাত ছেড়ে দিয়ে খাদিজার দিকে এগোলো। খাদিজা হাত দিয়ে ইশারা করতে রোহান ছিটকে গিয়ে পড়ল। আমি অবাক হয়ে যাচ্ছি, কি বলছে খাদিজা এসব? জিনরাজ্য মানে কি? আর খাদিজার কাছে এত পাওয়ার কি করে? আমি কিছুই বুঝতে পারছি না। রোহান উঠে রেগে গিয়ে ইশারায় খাদিজাকে শূন্যে তুলে ছিটকে ফেলে দিল। খাদিজা আঘাত পেয়ে আর উঠতে পারছে না। রোহান আমার হাত ধরে বলল, এখানে আর এক মুহূর্ত না, চল আমার আস্তানায়, তোকে নিয়ে ওখানেই যা করার করব। হাত টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে দরজার সামনে আসতে দেখি দাদু চলে এসেছে। আমি চিৎকার করে মা দাদুকে ডাকলাম। মা বলল, রোহান, তোর কত বড় সাহস, তুই আমার বৌমার উপর নজর দিয়েছিস? ছাড় বলছি, ছাড়, না হলে শুভ তোকে ছাড়বে না। দাদু বলল, তোকে যদি সেদিন শুভ মেরে ফেলতো তাহলে আজকে এসব দেখতে হতো না। শুধু আমার কারণে তোকে জীবন ভিক্ষা দিয়েছিলাম যেন তুই ভালো হয়ে যাস। তোকে যারা জন্ম দিয়েছে তারাও খারাপ, আর তুইও খারাপ। খারাপের ঘরে যে খারাপই জন্ম নেয়, আজ তুই তা প্রমাণ করে দিলি। শুভ জিন রাজ্য থেকে ফিরলেই তোকে শেষ করবে। অনেক মেয়ের জীবন তুই নষ্ট করেছিস, আর না, শয়তানের পূজারী তুই, ছাড় আমার নাত বউকে। রোহান বলল, অনেক বলেছিস বুড়ো, কি করবো বল? আমি তো খারাপ, আর খারাপটা তো সবার ক্ষতিই করে। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছি, আর আজ তোর নাত বউকে নষ্ট করব, তুই পারলে আটকা। মা বলল, তোকে নিজের সন্তানের মতো বড় করেছি, ভালো শিক্ষা দিতে চেয়েছি, কিন্তু তুই ভালো হলি না, শয়তানই রয়ে গেলি। তোর এই খারাপ হাত দিয়ে আমার বৌমাকে স্পর্শ করবি না, ছাড় বলছি। খারাপ হাত? আমার হাতটা খারাপ? ওকে দেখো তোমার বৌমার কোথায় কোথায় হাত দিই, দেখো মা দেখো।
তখনই আমার গালে, ঠোঁটে, পেটে স্পর্শ করলো। আমি কিছুই করতে পারলাম না। দাদু বলল, রোহান অনেক হয়েছে। তুই কি ভেবেছিস আমি বুড়ো হয়েছি বলে কি আমার জাদু শক্তি কমে গেছে? তাহলে দেখ। তখনই দাদু বিড়বিড় করতে করতে কি যেন বলল। তখনই রোহান আমার হাত ছেড়ে দিয়ে চিৎকার করছে, যেন কেউ ওকে আগুনে পোড়াচ্ছে। কি ভয়াবহ সে চিৎকার! আর বলছিল, আমি আসবো, আমি আবার আসবো, সব শেষ করে দিব, তছনছ করে দিব। আমি সইতে না পেরে জ্ঞান হারিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল দেখি আমি মায়ের রুমে। ডক্টর চেক আপ করে বলল, সুসংবাদ, আপনাদের বৌমা মা হতে চলেছে। এই কথা শুনে সবাই তো মহা খুশি। মা তো খুশিতে কেঁদে দিল। ডক্টর বলল, ওনাকে সাবধানে রাখবেন, সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় পেটে চাপ লেগেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তেমন কিছুই হয়নি। ওনার হাঁটা চলা সব আস্তে, উত্তেজিত যেন না হয়, তাহলে কিন্তু বাচ্চার উপর তার প্রভাব পড়বে। উনি দুর্বল আছে, টাইমলি খাবার দিবেন। এই বলে ডক্টর চলে গেল। মা বলল, বাবা শুনেছেন ডক্টর কি বলল? আমার শুভ বাবা হতে চলেছে। ও যদি এখানে থাকতো কত যে খুশি হতো। বাবা, এই খুশির খবরটা ওর কাছে পৌঁছে দিতেই হবে। দাদু বলল, হ্যাঁ বৌমা, ঠিক বলেছ। আমি এখনই জিন সংবাদ বহনকারীকে দিয়ে খবর পাঠাচ্ছি। এই বলে দাদু চলে গেল। মা বলল, প্রিয়া, মা কি খাবে বলো? আচ্ছা, আমি তোমার জন্য একটু নুডলস আর জুস নিয়ে আসি। তোমার তো এগুলো খেতে ভালো লাগে বলো। আমি এখনই রান্নাঘরে যাচ্ছি। এটাই সুযোগ, আমাকে খাদিজার কাছে যেতে হবে। ওই পারবে এই বাড়ির সম্পর্কে সব বলতে। বিছানা থেকে একদমই উঠতে পারছি না। কষ্ট করে উঠে খাদিজার রুমে গেলাম। দেখলাম খাদিজা শুয়ে আছে। আমি ডাক দিতেই খাদিজা বলল, ভাবি আপনি এখানে? আপনি তো অসুস্থ, আমাকে ডাকলে আমি আপনার কাছে চলে যেতাম। না, তুমি এখন কেমন আছো? আমাকে বাঁচাতে গিয়ে তুমি কতই না কষ্ট পেয়েছ। ও তেমন কিছু না ভাবি, এটা আমার দায়িত্ব। খাদিজা, আমি তোমার কাছে কিছু জানতে চাই। প্লিজ আমার থেকে আর কিচ্ছু লুকিও না। যা জানো সব আমাকে বলবে, কিছুই আড়াল করবে না। প্রমিস করো। আমার এত সাহস নেই যে আপনার কাছে কোনো কথা আড়াল করব। বলুন ভাবি, কি জানতে চান? আমি আপনাকে ওয়াদা করলাম সব বলবো। তাহলে এই বাড়ির লোকগুলোর সম্পর্কে বলো। এরা কি মানুষ নাকি জিন? কথাটা শুনে খাদিজার মুখটা ভয়ে ছোট হয়ে গেল। দেখো খাদিজা, আমি তোমার নাম কাউকে বলবো না। আমি তোমার পায়ে ধরি, বলো আমায়। খাদিজা বলল, ছি ভাবি, আপনি কেন আমার পায়ে ধরবেন? আপনার স্থান আমার মাথার উপর। আমি বলছি আপনাকে, আসলে ভাবি এই বাড়ির সবাই জিন, শুধু আপনি ছাড়া। শুভ ভাইয়া জিন বংশের একমাত্র উত্তরাধিকারী। তিনি হচ্ছেন বংশের বাদশাহ। শুভ ভাইয়া, বড় মা, বড় বাবা আর দাদু, ওনারা খুব ভালো, দয়ালু। জিন রাজ্যের সকল জিনদের সকল বিপদ আপদ, দুঃখ কষ্ট থেকে রক্ষা করেন। ভালোই ছিলাম আমরা। আমাদের রাজ্যের সুখ ছাড়া দুঃখের মুখ কখনো দেখিনি। হঠাৎ রোহানের মতো শয়তানের জন্য আমাদের জিন রাজ্যে নেমে আসে কালো ছায়া। যে মেয়েকে দেখত তাকেই তুলে নিয়ে যেত। মেয়েদের ওপর একটা নেশা ছিল ওর। ওর ভয়ে কোনো মেয়ে বাইরে বের হতো না। কেউ ওর ভয়ে শুভ ভাইয়ার কাছে বলতে পারতো না। একদিন এই অত্যাচার অনেক বেড়ে গেল। এক জিন প্রহরী ভাইয়াকে বলল, উনি রেগেমেগে রোহানকে ডাকল। বিরাট মজলিসের মধ্যে বাদশাহ শুভ ভাইয়া যখন ওর মৃত্যুদণ্ড দিবে, তখনই বড় মা এসে ওকে আরেকটা সুযোগের অনুরোধ করে। রোহান সেদিন জিন রাজ্যের প্রত্যেকটা প্রজার কাছে মাফ চেয়েছিল, কিন্তু কে জানতো জানোয়ার কখনো ভালো হবে না। কিছুদিন সবকিছু ভালো কাটলেও পরে আবার শুরু হয়। তখনই শুভ ভাইয়া ওর থেকে সমস্ত শক্তি কেড়ে নিয়ে এখানে বসবাস শুরু করে। জিন রাজ্যে যখন দরকার হয় তখনই যায়, কিন্তু শয়তানটা শক্তি পাওয়ার জন্য শয়তানি পুজো করে। ওর গায়ে এখন যতটুকু শক্তি আছে তা ওর শয়তানের দেওয়া। তাহলে রোহান কি শুভর নিজের ভাই নয়? না ভাবি, ওর মা খারাপ কাজ করত। বড় বাবা বাদশাহ হওয়ার পর এসব জিন রাজ্য থেকে বন্ধ করে দেয়। তখনই কুমারী মায়ের পেটে রোহানের জন্ম, আর ওর জন্মের সময় ওর মা মারা যায়। কিন্তু ওর মা খারাপ বলে রোহানকে কেউ সন্তান হিসেবে নিতে চায়নি। তখনই আমাদের বড় মা ওকে মহলে আনে, নিজের সন্তানের পরিচয় মানুষ করে। ভাবি, আপনি ভাইকে ভুল বুঝবেন না। আপনাকে ভাইয়া অন্ধের মতো ভালোবাসে, যা আমাদের জিন রাজ্যে ইতিহাস গড়ার মতো। হয়তো এটাই ছিল জিনের অন্ধ ভালোবাসা। খাদিজা, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট দিলাম তোমাকে। তুমি ঘুমিয়ে পড়ো, ভালো লাগবে। বলেই আমি আমার রুমে চলে এলাম। আমার হাত পাগুলো কাঁপছে। এ আমি কি শুনলাম? আমার শুভ জিন, আমার জিনের সাথে বিয়ে হয়েছে। আর একটা জিনের বাচ্চাই হয়তো আমার মাঝে বেড়ে উঠছে। এই জন্যই তো সেদিন যখন আমি শাড়ি পরার সময় পড়ে যাই, বন্ধ দরজা না খুলেই ভিতরে প্রবেশ করেছিল। আমার সাথে সারাদিন থাকা সত্ত্বেও সেদিন ফুলের পাপড়ি দিয়ে ঘর সাজিয়েছিল। সব ওর জাদু। এর উত্তর আমি শুভর কাছে চাই। ও আসুক।
ভাবতে ভাবতেই তখনই মা খাবার নিয়ে রুমে এলো। এ কি বৌমা, তুমি কষ্ট করে উপরে এলে কেন মা? না মা, একটু দরকার এসেছিলাম। ও এসো মা, তোমাকে খাইয়ে দিই। না, আমি একাই পারবো। আপনি অনেকক্ষণ ধরে চিন্তা করছেন, এখানে সেখানে দৌড়াদৌড়ি করছেন। আপনি একটু রেস্ট নিন, আমি নিজে নিজে খেতে পারবো। সত্যি তো বৌমা? দেখো কিন্তু। হ্যাঁ মা, পারবো। আচ্ছা তাহলে সবটুকু খাবে, একটু যেন প্লেটে না থাকে। এই বলে চলে গেল। মা দাদু কাউকে দেখে বোঝাই যায় না যে ওরা জিন। শুভ আমাকে ঠকিয়েছে, ও আসুক, আমি এখানে থাকবো না। খাবারটা না খেয়ে বারান্দায় দাঁড়িয়ে রইলাম। তখনই কারো চিৎকার। ভালো করে শুনলাম, ও এসেছে, শুভ এসেছে। বউ বউ বলে কিভাবে চিৎকার করছে আমার সামনে এসে থমকে গেল। একটা হাসি দিয়ে আমাকে কোলে তুলে নিয়ে বলল, বউ এটা আমি কি ঠিক শুনেছি? আমি আমি বাবা হব? উফ, আমি তো ভাবতেই পারছি না। অনেক দিন ধরে এই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম। আজ আমি খুব খুশি, মনে হচ্ছে আকাশের চাঁদটা যেন আমার হাতে পেয়েছি। বউ বলো তোমার কি চাই? বলো বউ, বলো। আজ এই খুশির দিনে আমি তোমাকে কিছু দিতে চাই। বলো কি চাও? ডিভোর্স। চমকে গিয়ে শুভ বলল, কি বলছো প্রিয়া? এই ব্যাপার নিয়ে মজা করছো? না, আমি মজা করছি না। তুমি আমাকে ঠকিয়েছ, আমার ভালোবাসাকে অপমান করেছ। কি বলছো বউ? একদম চুপ, ওই মুখে আর তুমি আমাকে বউ বলে ডাকবে না। কি হয়েছে তোমার? আমাকে বলো, তোমার শরীর খারাপ লাগছে? একদম এড়িয়ে যাবে না। তুমি কেন আমার জীবনটা নিয়ে ড্রামা করছো? কি বলছো তুমি? কেন বুঝতে পারছো না? তুমি যে মানুষ নও, জিন। কখনো আমায় বলেছ? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না আমি একটা জিনের সাথে সংসার করেছি। আমি তোমাকে ভালোবেসেছি। আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকতে চাই না। শুভ বলল, দেখো প্রিয়া, তখন সিচুয়েশনটাই অন্যরকম ছিল, তাই তোমাকে কিছু জানাতে পারিনি। আর পরে যখন তোমাকে আমার ঘরে আনলাম, তখন ভয়ে আমি আমার পরিচয় তোমার কাছে আড়াল করেছি। আর তুমি আমাকে জিন বলে ঘৃণা করছো। ভালোবাসা কখনো কারো জাত ধর্ম মানুষের ভিন্নতা বুঝে হয় না। আর আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন। আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি আর তুমি আমাদের সন্তানকে নিয়ে খুব সুখে থাকব। সন্তান? কোন সন্তানের কথা বলছো তুমি? আমি চাই না আমার শরীরে কোনো জিন জাতির সন্তান বেড়ে উঠুক। আমি ওকে অ্যাবর্শন করিয়ে নিব, নষ্ট করে ফেলবো ওকে। তখনই শুভ চিৎকার দিয়ে বলে, প্রিয়া! ঠাস করে আমার গালে চর বসিয়ে দিল। থাপ্পড়টা দেওয়ার সাথে সাথে আমি নিচে পড়ে গেলাম। সাথে সাথে শুভ আমাকে তুলে বিছানায় বসিয়ে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, কি করলাম আমি? আমি আমার বউয়ের গায়ে হাত তুললাম। শুভ অস্থির হয়ে পড়ল আর আমি কাঁদতে লাগলাম। কেন বউ, তুমি আমার সন্তানকে নিয়ে এই কথা বলেছো কেন? যত দোষ সব আমার সন্তানের তো কোনো দোষ নেই। তাহলে তুমি ওকে মেরে ফেলার কথা কিভাবে বলছো? তোমার কি মনে পড়ে না আমাদের প্রথম ঘনিষ্ঠ মুহূর্তের রাতের কথা? তোমার কি মনে পড়ে না আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার কথা? আর সেই ভালোবাসার ফসলই হচ্ছে আমাদের এই সন্তান। যা ভুল করার আমি করেছি। আমি তোমাকে ঠকিয়েছি, শাস্তি যদি পেতেই হয় আমি পাবো। একটা ছুরি আমার হাতে দিয়ে বলল, ধরো আর আমাকে মেরে ফেলো। আমাকে মেরে তুমি শান্ত হও, কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি আমি তোমাকে করতে দিব না। আমি ছুরিটা নিচে ফেলে কাঁদতে লাগলাম। ও চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি জিন, আমি জিন। ও আমার পায়ের নিচে বসে পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ প্রিয়া, আমি তোমাকে আর আমার সন্তানকে অনেক ভালোবাসি, তুমি ওর ক্ষতি করো না। তোমার দুটি পায়ে পড়ি। জিনের বাদশা মোহাম্মদ আল বিন শুভ তোমার কাছে পায়ে ধরে ক্ষমা চাইছে। আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাকে আর আমার বাচ্চাকে নিয়ে শান্তিতে থাকতে চাই। আমি শুভর কান্না আর অনুরোধ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। আমিও তো শুভকে ভালোবাসি, ওকে ছাড়া আমিও থাকতে পারবো না। আর যতই বলি না কেন এই সন্তান আমি নষ্ট করব, কিন্তু এটা তো আমারই বাচ্চা। আমি শুভকে ধরে বিছানায় বসিয়ে চোখের পানি মুছে দিলাম আর বললাম, আমার ভুল হয়ে গেছে শুভ। না, তোমার কোনো ভুল হয়নি। আমার বউ কোনো ভুল করতেই পারে না। আমার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরল। খাবারটা এখানে পড়ে আছে, তুমি কেন খাওনি? ডক্টর কি বলেছে মনে নেই? দেখো বউ, ও জিনের সন্তান বলে ওকে অবজ্ঞা করো না। আমার সন্তানই হবে আমার পরে জিন রাজ্যের উত্তরাধিকারী। তুমি এটা খেয়ে নাও। শুভ আমাকে খাবারটা খাইয়ে দিয়ে বলল, আমি এক্ষুনি জরুরি কাজে জিন রাজ্যে যাব। এই তো এলে, এখন আবার যাবে কেন? তোমার মনে আছে সেদিনের সে দানবটার কথা? ও আর কেউ নয়, শয়তান পূজারী রোহান। কি বলছো তুমি? ওটা রোহান ছিল? হ্যাঁ বউ, ও তোমাকে ছোঁয়ার চেষ্টা করেছে, তোমার গায়ে হাত দিয়েছে। এবার ওর কোনো ক্ষমা নেই। ওকে আমি একেবারে শেষ করে দিব। তুমি খুব সাবধানে থাকবে, রুম থেকে বেরোবে না। কোনো বিপদ হলেই আংটিটা সামনে রেখে আমাকে 3 বার ডাকবে আর আমার সন্তানকে দেখে রাখবে, ওর যেন কিছু না হয়। শুভ আমার পেটে আর কপালে চুমু দিয়ে খোদা হাফেজ বলে চলে গেল।
খুব ক্লান্ত লাগছিল, তাই ফ্রেশ হয়ে রুমে এসে দাঁড়াতে দেখি পুরো ঘরটা কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। কি হলো? আগুন লাগলো কোথায়? ধোঁয়াই বা আমার রুমে কোথা থেকে আসলো? যখনই মাকে ডাকতে যাব তখনই কোনো এক অদৃশ্য শক্তি আমায় ঘিরে ফেলল। আমি কথা বলতে পারছি না, এমনকি নড়তেও পারছি না। একটা ধোঁয়ার কুণ্ডলী এসে আমার চারপাশে ঘুরতে লাগলো। তারপর কি হলো জানি না। যখন চোখ মেললাম দেখলাম একটা অদ্ভুত জায়গায় পড়ে আছি। উঠে বসতেই পারছি না, তেমন নড়তেও পারছি না। চারদিকে দেখার চেষ্টা করলাম, গাছপাতা ভরা, চারদিকে লতাপাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিরাট এক মূর্তির মতো জিহ্বা বের করা চোখগুলো লাল লাল দেখেই ভয় পেয়ে গেলাম। তারপর যখন নিচে তাকালাম আমার হাত পা কাঁপছিল। দেখলাম হাত পা মাথার খুলি পড়ে আছে। কি ভয়ঙ্কর জায়গাটা, দেখলে গা শিরশিরে উঠছে। হঠাৎ পেছন থেকে কারা যেন আমাকে ডাকছে, কণ্ঠগুলো চেনা চেনা। আরে, এ তো মা, দাদু আর বাবার ডাক। পেছনে তাকাতে পারছি না, কোনো রকমে অনেক কষ্ট করে দেখলাম সবাই হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। আমিও সবাইকে চিৎকার করে ডাকছি। মা আমাকে এমন অবস্থায় দেখে অনেক কাঁদছে। আচ্ছা, আমরা সবাই এখানে কেন? কে নিয়ে আসলো এখানে? নিশ্চয়ই ওই শয়তান রোহানি হবে। ও সবাইকে এখানে ধরে এনে কি করতে চাইছে? হঠাৎ সেদিনের বিশ্রী পচা গন্ধটা, যেটা আমি জঙ্গলে শুনেছিলাম। আরে, এ তো সেই দানবটা, কেমন থপথপ করে হেঁটে আসছে। আমার সামনে এসে চিৎকার করে হেসে দিল। সোনা পাখি, তোমার কষ্ট হচ্ছে? এই তো আর কিছুক্ষণ, তারপরে তুমি আমার। আমি এদের সবগুলোকে মেরে আমি রাজত্ব করব। আমি হব জিন রাজ্যের বাদশাহ। প্রিয়া বলল, হেসে নে শয়তান। শুভ আসলে তোর এই হাসি সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তুই আমাদেরকে মারবি বলে এখানে নিয়ে এসেছিস? না, তুই তো তোর মরণকে নিজে বরণ করার জন্য এসব করছিস। শুভ আসবে, ও আসবে আমাদেরকে আর আমার সন্তানকে বাঁচাতে। তুই তৈরি হ রোহান। সন্তান? কোন সন্তান প্রিয়া? কেন, আমার আর শুভ সন্তান? ও শিট, কোনো ব্যাপার না সোনা পাখি, আমি তোমার এই সন্তানকে এখনই শেষ করে দিচ্ছি। এই বলে ও হাতটা সামনে রাখতেই একটা রক্ত ভরা গ্লাস ওর হাতে চলে আসে। তারপর কি যেন বিড়বিড় করতে করতে গ্লাসে ফু দিল। সাথে সাথে লাল রক্তগুলো কালো পানিতে পরিণত হলো। নাও সোনা পাখি, এটা খেয়ে নাও বলেই আমার দিকে এগোতে লাগলো। আমার তো ভয়ে হাত পা কাঁপছে। কি করবে ও আমার সন্তানের সাথে? শুভ তো আমাকে বলেছে আমার সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে। কি করব আমি? তখনই শুভর দেয়া আংটিটার কথা মনে পড়লো। ব্যাস, ডাকলাম শুভকে। শুভ, শুভ, তাড়াতাড়ি এসো। শুভ, আমার বাচ্চাকে বাঁচাও। রোহান তখন হাসছিল। শুভকে ডাকছিস? আমি কোথায় আছি সেটাও কখনো জানতে পারবে না। ও আমার কাছে এসে মুখ চেপে যখনই ওটা খাওয়াতে যাবে তখনই ও ছিটকে গিয়ে পড়ল। কি হলো? উপরে তাকিয়ে দেখি শুভ এসেছে। আমি খুশি হয়ে, শুভ তুমি এসেছ? ও তখন চোখের ইশারায় আমার দেহ থেকে অদৃশ্য বাঁধনটা খুলে ফেলে। আমাকে তুলে বলল, তোমার কিছু হয়নি তো বউ? না শুভ, কিন্তু ও আমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিল। তখনই শুভ অগ্নি দৃষ্টিতে রোহানের দিকে তাকিয়ে ওর সামনে গেল। তখন রোহান হাতের ইশারায় শুভর দিকে আগুনের গোলা ছুড়ে দিল, কিন্তু সেটা শুভর গায়ে লেগেও কিছু হলো না। রোহান অনেক কিছু করেও শুভর কোনো ক্ষতি করতে পারল না। তুই আমায় মারবি? মার। কি হলো, বারবার কেন পরাজিত হচ্ছিস? তুই হয়তো ভুলে গেছিস আমি জিন রাজ্যের বাদশাহ। তোর এই শয়তানি শক্তি আমার কিছুই করতে পারবে না। অনেক জ্বালিয়েছিস তুই, অনেক ছাড় দিয়েছি তোকে, কিন্তু আজ তুই আমার বউ সন্তানের দিকে নজর দিয়েছিস। আজ তোর দিন শেষ। বলেই শুভ হাতটা উপরে তুলতে একটা বড় তলোয়ার ওর হাতে চলে আসে। তখনই এক কোপে রোহানের মাথাটা ওর শরীর থেকে আলাদা করে দেয়। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। শুভ আমার কাছে এসে জড়িয়ে ধরে বলল, তুমি ভয় পেও না, কিছু হয়নি তো। মা, বাবা, দাদু সবাইকে নিয়ে বাসায় আসলাম। কিছুদিন পর আমরা জিন রাজ্যে সবাই চলে যাই। বিশাল বড় মহল, হাজার হাজার দাসদাসী, সবাই ফুলের শুভেচ্ছা জানালো, যেন আকাশ থেকে ফুলের বৃষ্টি হচ্ছে। সবাই আমাকে বরণ করে ঘরে তুলল। এখানকার সবকিছু সত্যি অদ্ভুত, খুব সুন্দর, যা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। সোনা, হিরে এখানে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা এই ভিডিওতে লাইক কমেন্ট করবে, যদি কখনো আমি জিন রাজ্য থেকে বাংলাদেশে আসি তাহলে তোমাদের জন্য নিয়ে আসব। আর যারা এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট না করে চলে যাবে তাদের জন্য কচু আনবো। শুভ বলেছে আমার জিন রাজ্যে কচু পাওয়া যায়। থাক সেই কথা। তারপর কি হলো চলো সেটাই মন দিই। শুভ বলল, বউ, বউ, আমার বউটা কোথায়? কোথায় আমার জানটা? আমার জীবনটা কোথায় রে? এই তো তোমার জানটা বিছানায় বসে আছে। কি শুরু করেছো তুমি?
তোমার চোখের সামনে বসে আছে আর তুমি ঢং করছো। আর এসব কি নামে ডাকছো? আগে তো এগুলো বলে ডাকতে না, আজ কি হলো? শুভ বলল, তুমি তো আমার বউটা, আর জানটা হলো আমার বেবিটা। আচ্ছা তাই বুঝি, তাই তো বলি তুমি এত চেঞ্জ হলা কিভাবে? আগে তুমি আমায় অনেক ভালোবাসতা, সারাটাক্ষণ বউ বউ বলে চিল্লাতা, আমাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতে, কিন্তু এখন তুমি তোমার বাচ্চাকে নিয়ে বিজি থাকো। সারাক্ষণ ওর অনুভূতি পাওয়ার জন্য, ওর নড়াচড়া বোঝার জন্য আমার পেটে কান পেতে বসে থাকো, একা একা ওর সাথে কথা বলো। আর বাচ্চাটাও হয়েছে তেমন, আমি কথা বললে একটুও নড়ে না, কিন্তু তুমি যখনই ওর কথা বলতে আসো তখনই ও প্রতিটা কথার উত্তরে নড়ে চড়ে জবাব দেয়। মুখটা ভার করে অন্যদিকে তাকিয়ে আছি। শুভ বলল, হ্যাঁ দেখতে হবে না কার সন্তান, কিন্তু আমার বউটা কি আমার বেবির সাথে জেলাস ফিল করছে নাকি? চলো চলো হা করো। না আমি খাবো না, তোমার খেতে হবে না, তুমি শুধু হা করো, তারপর বাকিটা আমার বেবি খেতে পারবে। তুমি না খেলে আমার বেবিটা না খেয়ে থাকবে। না বললাম তো খাবো না, প্লিজ বউটা, খেলে তুমি যা চাইবে তাই দিব। শোনো, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি জিন রাজ্যের মহারানী, এই পুরো মহলের চাবি আমার কাছে, আমি যা বলবো তাই আমার কাছে চলে আসবে। এই পুরানা বাহানা বাদ দিয়ে নতুন কথা বলো। তাহলে আর কি বলবো? বউ আমাকে গান শোনাতে হবে। বলো, শোনাবে? আচ্ছা আগে খাবারটা তো খাও। খাবারটা খেয়ে শুভ বলল, এখন একটু ঘুমাও। না গান শোনাও, না হলে কিন্তু রাতের খাবারই খাবো না। না না বলছি বলছি। এ বলে শুভ গান শুরু করল। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে। হাসতে লাগলাম শুভর গান শুনে। এই তুমি দুপুরবেলা এই গান শোনাচ্ছ? কি করব, বউয়ের আবদার তো রাখতেই হবে। তারপর রাতে, প্রিয়া বারান্দায় কি করছো? এসো খাবার নিয়ে এসেছি। না খাবো না। কেন? দুপুরে তো তোমাকে গান শুনিয়েছি, তাহলে খাবে না কেন? দুপুরে গান শুনিয়েছ তাই দুপুরে খেয়েছি, এখন তো রাত, এখন খাবার পেলে কি পাবো আমি? শুভ বউ, তুমি অনেক বায়না ধরা শিখে গেছো। খাও বলছি। আমি জিনের বাদশা, আমাকে তুমি ভয় পাও না? তোমার যত পাওয়ার আছে তা বাইরে দেখাবে, বাইরের সবাই তোমাকে ভয় পায়, বাট আমি পাই না। তাড়াতাড়ি বলো, রাতের খাবার খেলে কি পাবো আমি? শুভ ভাবতে ভাবতে বলল, তোমাকে পুরো জিন রাজ্যটা করে দেখাবো। সত্যি শুভ? হ্যাঁ বউ, কিন্তু এত বড় জিন রাজ্য আমি দেখবো কি করে? কেন? উড়ে উড়ে? সত্যি বলছো শুভ, আমি উড়বো? উফ, কখন যে সকাল হবে। নাও তাড়াতাড়ি খেয়ে নাও। খাবারটা শেষ করে বিছানায় ঘুমোতে গেলাম। শুভ আমার মাথাটা, চুলগুলো, হাতের আঙুলগুলো টিপে দিচ্ছে, মাথায় বিলি কেটে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়লাম। ভোরে উঠে নামাজ পড়ে শুভকে ডাকছি, শুভ ওঠো। এই শুভ, উঠছো না কেন? কি হয়েছে? আজ তো তুমি আমায় উড়াবে, তাড়াতাড়ি ওঠো, না হলে টাইম পাবো না। শুভ বলল, তুমি গোসল করেছো, অজু করেছো? হ্যাঁ সব করেছি। আচ্ছা একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। শুভ সাদা পাজামা পাঞ্জাবি পরে এলো, হাত দিয়ে ইশারা করতেই একটা উড়ন্ত কার্পেট এসে হাজির। বিসমিল্লাহ বলে দুজনে বসলাম, তারপরেই কার্পেটটা উঠতে লাগলো। শুভ আমাকে আঁকড়ে ধরে আছে। প্রিয়া, তুমি ভয় পাচ্ছ নাকি? না তো, খুব ভালো লাগছে, কত সুন্দর দৃশ্য। অনেকক্ষণ আকাশে উড়ানোর পর হঠাৎ একটা নিচে কি যেন লক্ষ্য করলাম। শুভ, ওই যে ওটা কি নিচে দেখা যাচ্ছে? শুভ মুচকে হাসি দিয়ে বলল, ওটা তোমার পুকুরের পাশে যে মাঠটা আছে সেটা। চলো সেখানে যাই, সবার সাথে দেখা করে আসি। শুভর কথা শুনে খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি। সত্যি তুমি যাবে? আজ কতদিন পর আমি আলীকে দেখব, রূপাকে দেখব, আর মা বাবা। শুভ বলল, তোমার মা বাবা আর আগের মতো নেই, ওরা আগের ব্যবহারে লজ্জিত, তুমি ওখানে গেলে ওরা খুশি হবে। চলো যাওয়া যাক। শুভর হাতটা ধরে বললাম, আজ আমি অনেক খুশি, অনেক ভালোবাসি আমার জিন বরটাকে।